আসসালামু আলাইকুম। হ্যাঁ, লাইভ ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমরা লাইভে এসে পড়ছি। তো আজকে সলিউশন প্লাস পেজের পক্ষ থেকে কোনো প্রকার নোটিশ দেওয়া হয় নাই, যেহেতু শিডিউলটা আগে থেকেই দেওয়া ছিল যে আমরা শনি সোম বুধ শুক্র 5টার দিকে কেমিস্ট্রি ক্লাসে আসব। তো ওই হিসাবে আমি 5টার দিকে ক্লাসটা শুরু করে দিছি, ঠিক আছে। এক, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যেহেতু কোনো প্রকার নোটিশ দেওয়া হয় নাই, যার জন্য আমি ব্যক্তিগতভাবে সলিউশন প্লাসের পক্ষ থেকে সবাইকে সরি জানাচ্ছি। এক, আর তারপরে কথা হচ্ছে আমরা গুণগত রসায়ন পড়তেছিলাম, কেমিস্ট্রি ক্লাস করতেছিলাম। তো আজকে সেই ধারাবাহিকতায় গুণগত রসায়নের ক্লাস নাম্বার 3 নিয়ে আসছি। আজকে ক্লাসে সম্পূর্ণ নতুন নতুন জিনিস থাকবে, সম্পূর্ণ নতুন জিনিস থাকবে পুরাতন কনসেপ্ট দিয়ে। হ্যাঁ, তো আজকের ক্লাসটা খুবই জরুরি। আজকের ক্লাসে আমরা অনেক দরকারি দরকারি কিছু ইকুয়েশন দেখবো, অ্যান্ড ওই ইকুয়েশন থেকে বেসিক ম্যাথ করব। নর্মালি ওই বিভিন্ন মানের ম্যাথ করব না, কিন্তু বেসিক ম্যাথ করব। বেসিক ম্যাথ করব। তো আমি একটু লাইভটা চেক করি। আমি লাইভটা চেক করি, দেন হচ্ছে ক্লাসটা শুরু করে দিই। আপনারা আপনারা যে 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 জায়গা থেকে সম্ভব ওইখান থেকে ক্লাসটাকে শেয়ার করে দেন, যাতে করে অনেকগুলো ফ্রেন্ড মিলে একসাথে করতে পারেন। হয়তো আমি ক্লাস চলাকালীন খুব বেশি কথা বলতে পারবো না, কারণ আজকে নতুন নতুন জিনিস শিখাবো, অ্যান্ড চেষ্টা করবো হচ্ছে যাতে অনেক কিছু শিখাইতে পারি। তো ওই চেষ্টায় খুব সম্ভবত হয়তো আমি বেশি চেক করতে পারবো না লাইভ ক্লাসটা। তারপরেও আপনারা চেষ্টা করবেন বিভিন্ন জায়গায় ক্লাসটাকে শেয়ার করে দেওয়ার জন্য, যাতে করে আমরা অনেকে মিলে একসাথে ক্লাসটা করতে পারি। আমি একটা মিনিট একটু সময় নিচ্ছি, মানুষ আসতে থাকুক। অ্যান্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা, মানে আমাকে দেখা যাচ্ছে কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা, বোর্ড ঠিক আছে কিনা, আর সব কিছু আপনি দেখতে পাচ্ছেন কিনা, ওটা একটু কাইন্ডলি ভাইয়াকে জানাই দিতে পারেন কমেন্টের মাধ্যমে। আমরা একটু লাইভটা চেক করি। হিমেল ভাই বলছে আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ হিমেল ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আহমদ বলছে সালাম ভাই। সালাম ভাই এইভাবে বলা উচিত না, যে কাউকে এইভাবে বলা উচিত না, সালামটা সালামের মতো দিতে হয়। ওয়ালাইকুম আসসালাম। আহ, অরফিন বলছে সব ঠিক আছে, আমি চলে আসছি। থ্যাংক ইউ অরফিন, সবসময় এরকম তাড়াতাড়ি আসবেন, শুরু থেকে আসবেন। মোটামুটি 17 জন আইসা পড়ছে। আমরা ক্লাসটা বিভিন্ন জায়গায় শেয়ার করে দেবো। আমি আমার নিজের প্রোফাইল থেকে ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, যাতে করে সবাই একসাথে দেখতে পারে। হ্যাঁ, সবাই একসাথে দেখতে পারে। আমি আমার নিজের ফোন থেকে, নিজের প্রোফাইল থেকে শেয়ার করে দিচ্ছি। নিজের প্রোফাইল থেকে শেয়ার করে দিচ্ছি। বারবার বলতেছি আজকের ক্লাসটা একটু জরুরি। আমি জাস্ট এই প্রথমে একটু সময় নিচ্ছি, খুব বেশি সময় নিব না, খুব বেশি সময় নিব না। খুব বেশি সময় নিব না। হ্যাঁ, হয়ে গেছে। দেখছি।
আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করে দিই। সবাই মোটামুটি আসতেছে, মোটামুটি 27 জনের মতো আছে লাইভে। তো ক্লাসটা শুরু করে দিই, সবাই খাতা কলম নিয়ে রেডি থাকেন। আজকে নতুন নতুন জিনিস শিখবো ইনশাআল্লাহ। কাইয়ুম বলছে চলে আসছি। থ্যাংক ইউ কাইয়ুম ভাইয়া। একটু তাড়াতাড়ি আমরা শুরু করে দিচ্ছি ক্লাসটা। আচ্ছা, আমরা গত দুই ক্লাসে কি কি শিখছি? আমরা ফার্স্টের ক্লাসটা বেসিক ক্লাস করছি। গত ক্লাসটা জরুরি ক্লাস ছিল। গত ক্লাসে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল শিখছি, রাদারফোর্ডের পরমাণু মডেল শিখছি। দেন বোরের পরমাণু মডেল শিখছি। আমরা ম্যাক্স প্ল্যাঙ্কের থিওরি শুনছি, আমরা ডি ব্রগলির সমীকরণ দেখছি, তরঙ্গ বলবিদ্যা নিয়ে সমীকরণ দেখছি। তো আজকে আমাদের যে মেইন ক্লাসটা সেটা হচ্ছে বোরের পরমাণু মডেলের অ্যাপ্লিকেশন। হ্যাঁ, আমি একটু লিখে রাখি। আজকের আমাদের ক্লাসটার মেইন টপিক হচ্ছে বোরের পরমাণু মডেলের অ্যাপ্লিকেশন। হ্যাঁ, বোরের মডেলের অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের মেইন টার্গেট। আচ্ছা, কি কি অ্যাপ্লিকেশন আমরা শিখব? আমরা আজকে বিভিন্ন ইকুয়েশন প্রতিপাদন করা শিখব। আমরা আজকে কিভাবে বোরের পরমাণু মডেল থেকে ব্যাসার্ধের ইকুয়েশন শেখা যায়, ব্যাসার্ধের ইকুয়েশন, তারপরে হচ্ছে কিভাবে বেগের ইকুয়েশন শেখা যায়, কিভাবে শক্তির ইকুয়েশন শেখা যায়, এই পার্টগুলো আগে শেষ করব। দেন এইখান থেকে আমরা কিছু বেসিক ম্যাথ করব। বেসিক ম্যাথ বলা যাবে না, আমি যদিও ম্যাথের মতো করাবো। বেসিক কিছু সম্পর্ক দেখব। এইখান থেকে আমরা মোটামুটি ক্লাসটা শুরু করতেছি। সবাই যে যার জায়গা থেকে ক্লাসগুলো শেয়ার করে দিবেন, যাতে করে আমরা সবাই মিলে একসাথে ক্লাসটা করতে পারি। আমি খুব বেশি কথা বাড়াবো না, তাহলে এইগুলোর ইকুয়েশন শেখা হচ্ছে আজকে আমাদের মেইন টার্গেট। তো আমরা শুরু করে দিই। আচ্ছা, খেয়াল করেন আমরা কিভাবে ব্যাসার্ধের ইকুয়েশনে যাব, বেগের ইকুয়েশনে যাব, শক্তির ইকুয়েশনে যাব। কথা বলার আগে আগের দিনের একটা পড়া মনে করাই দিই, খুবই জরুরি লাইন। সেটা হচ্ছে বোরের মডেলটা কাজ করবে কাদের জন্য? বোরের মডেলটা কাজ করবে হাইড্রোজেন এবং হাইড্রোজেনের মতো মৌলের জন্য। হাইড্রোজেন এবং হাইড্রোজেনের মতো। তাহলে হাইড্রোজেন এবং হাইড্রোজেনের মতো বলতে আমি কি বোঝাচ্ছি? আসলে মেইন লাইনটা হচ্ছে একটা ইলেকট্রন আছে এমন জিনিসের জন্য, এমন জিনিস লিখলাম। হ্যাঁ, ইচ্ছাকৃতভাবেই জিনিস লিখলাম, জিনিসের জন্য। তাহলে জিনিসটা কিরকম হতে পারে খেয়াল করি আমরা। তাহলে বোরের মডেলটা কাজ করবে হাইড্রোজেন এবং হাইড্রোজেনের মতো যে মৌল আছে। কিরকম দেখেন, আমি যদি বলি হাইড্রোজেন, কারণ হাইড্রোজেনের মধ্যে একটা ইলেকট্রন আছে আপনি জানেন। তারপরে আমি যদি বলি হিলিয়াম প্লাস, আমরা জানি হিলিয়ামের মধ্যে দুইটা ইলেকট্রন, যদি একটা ছেড়ে দেয় তাহলে হিলিয়াম প্লাস হবে, তখন কিন্তু হিলিয়াম প্লাসের ইলেকট্রন হয়ে যাবে একটা। তারপর আমরা যদি বলি লিথিয়াম 2+, লিথিয়ামের ইলেকট্রন হচ্ছে 3টা, যদি দুইটা ছেড়ে দেয় তাহলে হবে 2+, আর ইলেকট্রন হবে একটা। আশা করি এই পর্যন্ত বুঝাইতে পারছি। তারপরে বেরিলিয়াম 3+, আমরা জানি বেরিলিয়ামের ইলেকট্রন হচ্ছে 4টা, যদি 3টা ছেড়ে দেয় তাহলে হবে 3+, আর ইলেকট্রন হবে একটা। এদের জন্য আসলে বোরের মডেলটা কাজ করবে। কেন? কারণ বোরের মডেলটা আসলে সম্পূর্ণভাবে হাইড্রোজেনের জন্য। তো হাইড্রোজেনের যেহেতু একটা ইলেকট্রন, তার জন্য আমরা আসলে এক ইলেকট্রনওয়ালা এরকম আয়নের জন্য আসলে বোরের মডেলটা পাবো। তো আশা করি এই পর্যন্ত বুঝাইতে পারছি। আমি মোটামুটি ক্লাসটা শুরু করে দিচ্ছি। জিনিফাবু বলতেছে কথা প্রতিধ্বনি হচ্ছে, বাকিরা একটু প্লিজ কাইন্ডলি জানান, কারণ আসলে এইখান থেকে সব বোঝা যায় না। আমরা দেখা শুরু করি। হ্যাঁ, মোটামুটি অনেকজন মানুষ লাইভে আসতেছে। আচ্ছা, তাহলে আমরা বোরের মডেলের অ্যাপ্লিকেশন শিখবো। বোরের মডেলটা কাজ করবে কাদের জন্য? হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+, এদের জন্য। কেন? কারণ এদের সবার মধ্যে একটা করে ইলেকট্রন আছে। তো আমরা শুরু করে দিই। তাহলে আমরা আজকে মেইন পড়ায় ঢুকে যাচ্ছি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের টার্গেট ছিল, আমি বলে নিয়েছিলাম। এখন আসলে আমরা শুরু করে দিব। আচ্ছা, খেয়াল করি। এইটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, আর এইটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর। এবার খেয়াল করি, আমরা মনে করি এই নিউক্লিয়াস থেকে এই যে ইলেকট্রন, মানে শক্তি স্তরের ব্যাসার্ধ হচ্ছে আর এইখানে অবস্থান করতেছে হচ্ছে আমাদের ইলেকট্রন।
এইখানে অবস্থান করতেছে হচ্ছে আমাদের ইলেকট্রন। খেয়াল করি আমরা জানি কক্ষপথের মধ্যে ইলেকট্রন থাকবে আর মাঝখানে থাকবে মানে কেন্দ্রে থাকবে হচ্ছে নিউক্লিয়াস, এন্ড আমরা ব্যাসার্ধ ধরে নিলাম হচ্ছে আর। এইখান থেকে আমরা আসলে মেইন কথায় চলে যাব। এবার খেয়াল করি দুইটা ওয়ার্ড আমার খুব ভালো মতো জানা লাগবে, দুইটা ওয়ার্ড আমার খুব ভালো মতো জানা লাগবে। একটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল, একটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল, আরেকটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র বিমুখী বল। হ্যাঁ, কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র বিমুখী বল। খেয়াল করি সবসময় মাথায় রাখবেন ব্যাপারটা হচ্ছে এইটাকে যদি আমি বলি F1, আমরা জানি বল মানে হচ্ছে ফোর্স মানে F, এটাকে আমরা বলবো হচ্ছে F2। এরা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র ছিল যে প্রতিটি ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এরা হচ্ছে পরস্পর ক্রিয়া প্রতিক্রিয়া বল। মানে ও যদি ক্রিয়া হয় ও হচ্ছে প্রতিক্রিয়া, ও হচ্ছে ক্রিয়া, ও যদি ক্রিয়া হয় ও হচ্ছে প্রতিক্রিয়া। এন্ড অবশ্যই মাথায় রাখতে হবে দুইটা বলের মান সমান কিন্তু দিক বিপরীত, মান সমান কিন্তু দিক বিপরীত। মানে একটা যদি এইদিকে কাজ করে আরেকটা অবশ্যই এইদিকে কাজ করবে, মানে অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি, অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 180 ডিগ্রি। অবশ্যই মান কি হবে, সেম হবে, মান হবে সেম। মানে আমি যদি F1 এর মান যা বলবো F2 এর মান আসলে আমাকে তাই বলতে হবে, কিন্তু দিক হবে বিপরীত। এতটুকু কমন সেন্স সবার মধ্যেই আছে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি কেন্দ্রমুখী বল বলতে কি বুঝবো আর কেন্দ্র বিমুখী বল বলতে কি বুঝবো। আচ্ছা, আমি খুব বেশি ডিটেলসে যাব না, যেহেতু আমাদের আসলে টার্গেট হচ্ছে অন্য জায়গায় যাওয়া। আমি আসলে এইটা বলতে কি বোঝায় ওইটা বোঝানোর চেষ্টা করি। দেখেন আমি একটা উদাহরণের মাধ্যমে আসি, খেয়াল করেন। সে এটা হচ্ছে আমাদের একটা সৌরজগৎ, আর মাঝখানে আছে হচ্ছে আমাদের সূর্য, মাঝখানে আছে হচ্ছে সূর্য, আর এইখানে সে হচ্ছে আমাদের পৃথিবী, আর্থ দিলাম, ইলেকট্রন না, আর্থ বা পৃথিবী। আচ্ছা, খেয়াল করি সূর্য এবং পৃথিবীর মধ্যে কি বল কাজ করে? সূর্য এবং পৃথিবীর মধ্যে অবশ্যই মহাকর্ষ বল কাজ করে। আমরা সবাই জানি সূর্য এবং পৃথিবীর মধ্যে কি বল কাজ করবে? মহাকর্ষ বল কাজ করবে। এবার খেয়াল করি আমরা জানি সূর্য পৃথিবীকে নিচের দিকে টানে, সূর্য পৃথিবীকে নিচের দিকে আকর্ষণ করে। তাহলে সূর্যের দিকের আকর্ষণকে আমরা বলবো আসলে কেন্দ্রমুখী বল। কেন? কারণ সূর্যের দিকে আকর্ষণ, সূর্য কোন জায়গায় আছে? কেন্দ্রে আছে, যার জন্য আমরা সূর্য যেই শক্তিতে যেই বলে এই পৃথিবীকে আকর্ষণ করে ওই বলকে আমরা বলবো হচ্ছে কেন্দ্রমুখী বল। তার মানে আমার যে এই যে নীল অ্যারো, নীল অ্যারো কিন্তু সূর্যের দিকে, এই নীল অ্যারোটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল, যাকে আমরা প্রকাশ করি সিপি দিয়ে। সিপি মানে হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল। আচ্ছা, এইবার খেয়াল করি পৃথিবীও তো অবশ্যই সূর্যকে টানবে। পৃথিবী সূর্যকে যেই বলের দিকে যেই বলে নিজের দিকে টানবে, মানে সূর্য পৃথিবী সূর্যকে নিজের দিকে টানবে। দেখেন অ্যারোটা কিন্তু সূর্যের দিকে, পৃথিবীর দিকে হবে, কালো অ্যারোটা দেখেন। পৃথিবী সূর্যকে নিজের দিকে যেই বলে টানবে সেই বলকে, মানে আমার কালো অ্যারোকে আমরা বলবো হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র বিমুখী বল। আচ্ছা, এবার একটু খেয়াল করার জিনিস, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যদি সূর্য পৃথিবীকে নিজের দিকে না টানে, যদি সূর্য পৃথিবীকে নিজের দিকে না টানে, তাহলে পৃথিবী এইখানে থাকতে চাইবে না, পৃথিবী বাইরের দিকে চলে যাইতে চাইবে, মানে এই অক্ষ ত্যাগ করতে চাইবে। ওই যে অক্ষ ত্যাগ করতে চাইবে যেই বলের জন্য, ওইটাই কিন্তু আসলে কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল, সরি, ওইটাই কিন্তু কেন্দ্র বিমুখী বল। তার মানে আচ্ছা, তাহলে একটু খেয়াল করি সূর্য পৃথিবীকে নিজের দিকে যেই বলে টানবে সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল, আর পৃথিবী সূর্যকে যেই বলে টানবে সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। এতটুকু যদি বুঝেন তার মানে আপনি এতটুকু শিওর যে নিউক্লিয়াস ইলেকট্রনকে নিজের দিকে টানবে, নিউক্লিয়াস ইলেকট্রনকে নিজের দিকে যেই বলে টানবে সেই বলকে আমরা বলবো হচ্ছে কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপেটাল ফোর্স, কেন্দ্রমুখী বল। আর খেয়াল করি ইলেকট্রন নিউক্লিয়াসকে নিজের দিকে যেই বলে টানবে, ইলেকট্রন নিউক্লিয়াসকে নিজের দিকে যেই বলে টানবে সেইটাকে আমরা বলবো হচ্ছে কেন্দ্র বিমুখী বল, সেটাকে আমরা বলবো হচ্ছে, আমার কালো অ্যারোর দিকে তাকান, সেটাকে আমরা বলবো হচ্ছে কেন্দ্র বিমুখী বল।
কেন্দ্র বিমুখী, হ্যাঁ কেন্দ্র বিমুখী। এইবার একটু খেয়াল করি ব্যাপারটা কি, আমরা ছোটবেলায় 9-10-এ বলের যে চ্যাপ্টারটা পড়ছিলাম, বলের চ্যাপ্টারের মধ্যে একটা কনসেপ্ট ছিল, কনসেপ্টটা হচ্ছে সাম্য বল। সাম্য বল চিত্রটা খেয়াল আছে কিনা একটু মনে করেন হচ্ছে একটা দড়ি ছিল, দড়ির মাঝখানে কোনো একটা কিছু রাখা ছিল, দুই সাইড থেকে অনেকগুলো মানুষ টানতেছিল, মানে দুই সাইডের ফোর্স যদি সমান হয় তখনই কিন্তু ওই জিনিসটা দড়ির মাঝখান বরাবর থাকবে, মানে সাম্যাবস্থায় থাকবে। তার মানে খেয়াল করি এই কেন্দ্র বিমুখী বল আর কেন্দ্রমুখী বলের মান যদি সমান হয় তখনই কিন্তু আসলে ইলেকট্রনটা এই কক্ষপথের মধ্যে থেকে যাবে। তার মানে আমি এই কথাটা বলতে পারি কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল হচ্ছে পরস্পরের সমান, কিন্তু দিক বিপরীত, যেটা আমি প্রথমেই বলছি ক্রিয়া প্রতিক্রিয়া বল। একটা কথা গেল, এরপরে আরেকটা কথায় আসবো, এই যে কেন্দ্রমুখী বল, এই কেন্দ্রমুখী বলের যোগানদাতাকে খেয়াল করি, খুব ভালো মতো খেয়াল করে, আশা করি এই পার্টটা বুঝাইতে পারছি। কেন্দ্রমুখী বল, এই কেন্দ্রমুখী বলের যোগানদাতাকে একটু ওয়ার্ডটা খেয়াল করি, কেন্দ্রমুখী বলের যোগানদাতা, যোগানদাতা। আচ্ছা আরেকটা কথা একটু বলে নেই, এই কেন্দ্রমুখী বলের ইকুয়েশন হচ্ছে, কেন্দ্রমুখী বলের ইকুয়েশন হচ্ছে mv স্কয়ার ডিভাইডেড বাই r, mv স্কয়ার ডিভাইড বাই r। এইটার ব্যাখ্যায় ফিজিক্সে আসবে, এটা হচ্ছে ফিজিক্সের আরো পরে যাবে, নিউটনীয় বলবিদ্যা যখন আমরা পড়বো তখন পাবো। আপাতত প্রেশার নেওয়ার দরকার নেই, কারণ আমরা আপাতত ফার্স্ট ইয়ারদের জন্য আসলে এই জিনিসগুলো দেখতেছি, তো ফার্স্ট ইয়াররা শুরুতেই আসলে এই জিনিসটা প্রতিপাদন বুঝবে না। তো আপাতত মাথায় রাখি যে কেন্দ্রমুখী বল মানে হচ্ছে mv স্কয়ার বাই r। তার মানে আপনি বুঝতেই পারতেছেন যেহেতু কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল দুইটা জিনিস সমান, তার মানে কেন্দ্র বিমুখী বলের মানটাও কি হবে, কেন্দ্র বিমুখী বলের মানটাও হবে হচ্ছে mv স্কয়ার বাই r। আচ্ছা এটা লিখে রাখলাম, এটা আমাদের একটু পরে কাজে লাগবে। আবার একটু খেয়াল করি, এই যে কেন্দ্রমুখী বল, এই কেন্দ্রমুখী বলের যোগানদাতা, মানে এই কেন্দ্রমুখী বলটা উৎপন্ন হচ্ছে কোথা থেকে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। খেয়াল করেন আপনার কমন সেন্স কি বলে, এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে কি চার্জ আছে, পজিটিভ চার্জ, আর ইলেকট্রনের মধ্যে কি চার্জ আছে, নেগেটিভ চার্জ। একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জে কোন বলে একজন আরেকজনকে আকর্ষণ করবে, মাথা খাটান তো। আপনার আশা করি মনে আছে, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে যেই বলে টানে সেই বলটাকে আমরা বলি হচ্ছে কুলম্বিক ফোর্স বা কুলম্বের বল, কুলম্বিক ফোর্স বা হচ্ছে কুলম্বের বল। তার মানে আমি এতটুকু শিওর যে এই যে কেন্দ্রমুখী বল মানে নিউক্লিয়াসটা ইলেকট্রনকে যেই বলে টানতেছে নিচের দিকে, সেই বলের যোগানদাতা হচ্ছে কুলম্বের বল। অ্যান্ড এই কুলম্বের বলের যে মান আর এই কেন্দ্রমুখী বলের মান অবশ্যই সমান হওয়া উচিত, না হলে আসলে ইলেকট্রনটা ওর জায়গাতে থাকতো না। তাহলে কুলম্বের বলের ইকুয়েশন আমরা জানি, কুলম্বের বলের ইকুয়েশন হচ্ছে F সমানুপাতিক Q1 into Q2 divided by R square, Q1 into Q2 divided by R square, চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এরকম ছিল আমাদের কথা। আচ্ছা এরপরে খেয়াল করি, তাহলে এতটুকু আমি মনে হয় বুঝাইতে পারছি যে কেন্দ্রমুখী বলের যোগানদাতা হচ্ছে কুলম্বের বল, কেন্দ্রমুখী বল হচ্ছে কেন্দ্র বিমুখী বলের সমান কিন্তু বিপরীত, কেন্দ্রমুখী বল হচ্ছে mv স্কয়ার বাই r। যেহেতু এরা সমান তার মানে কেন্দ্র বিমুখী বলের ইকুয়েশনটা হচ্ছে mv স্কয়ার বাই r। আমরা এখানে দিক নিয়ে কোনো কাজ করব না। আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে পরের ইয়াতে। আচ্ছা মোট শক্তির ইকুয়েশনে বিভব শক্তি নেগেটিভ কেন, আমরা একটু পরে শক্তির ইকুয়েশন দেখব ইনশাআল্লাহ, ওইখানে আমি প্রুফ দেখাবো। আমি একটু পরে শক্তির ইকুয়েশন দেখাবো, ওইখানে আমি প্রুফ করে দেখাবো, ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রুফ করে দেখানো যাবে, সমস্যা নেই। আচ্ছা এরপরে একটু আসি। আচ্ছা তাহলে আমরা মোটামুটি পরের টপিকে চলে যাই। দেখেন তাহলে হচ্ছে যোগানদাতা বল হচ্ছে আমাদের কুলম্বিক ফোর্স, আর এই যে কেন্দ্রমুখী বলের মান হচ্ছে mv স্কয়ার বাই r। তার মানে আমি এই দুইটা বলকে অবশ্যই কি বলবো, সমান বলবো। এই দুইটা বলকে আমরা অবশ্যই কি বলবো, সমান বলবো। আচ্ছা যদি এতটুকু বুঝে থাকি তাহলে আমরা পরের পার্টে আসতেছি। একটু খেয়াল করি আমরা কিভাবে কুলম্বিক ফোর্সে এই জিনিসটা সাজাবো, সবসময় মাথায় রাখবেন। আমরা কি করব দেখেন, F সমানুপাতিক হবে Q1 into Q2 ডিভাইড বাই R স্কয়ার। খেয়াল করি এই Q1টা কি, এই Q1টা হচ্ছে নিউক্লিয়াসের মোট চার্জ, Q1 হচ্ছে নিউক্লিয়াসের মোট চার্জ, নিউক্লিয়াসের মোট চার্জ। খেয়াল করব নিউক্লিয়াসের মোট চার্জ, আর Q2 হচ্ছে ইলেকট্রনের চার্জ, Q2 হচ্ছে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ।
এইবার খেয়াল করি জিনিসটা কি। আর নিউক্লিয়াসের মোট চার্জ আমরা কিভাবে গণনা করব। দেখেন আমরা জানি ইলেকট্রনের চার্জ কত, ইলেকট্রনের চার্জ আমরা প্রথম ক্লাসে পড়ছি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এন্ড আমরা জানি প্রোটনের চার্জও কি, প্রোটনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। খেয়াল করি এই যে এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, এটা হচ্ছে প্রোটনের চার্জ। আমরা জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস, নেগেটিভ। এইখানে আমরা কোনো নেগেটিভ ইউজ করতেছি না, মানে আকর্ষণ। দেখেন এই যে নেগেটিভ আর পজিটিভ, এইটা মূলত বোঝাচ্ছে হচ্ছে আকর্ষণ নাকি বিকর্ষণ, এই পার্টটা। বাট আমাদের যে বলের মানটা কিন্তু মান দিয়ে ক্যালকুলেট করতে হয়, যার জন্য আমরা পজিটিভ আর নেগেটিভ ব্যাপারগুলোকে দেখি না, পজিটিভ আর নেগেটিভ ব্যাপারগুলোকে দেখি না। এবার একটু খেয়াল করি, তার মানে আমি এই চিহ্ন নিয়ে কোনো কাজ করব না, আমি আসলে মান নিয়ে কাজ করব। যেহেতু এদের মান সেম, মানে প্রোটনের চার্জের মান আর ইলেকট্রনের চার্জের মান সেম হয়, যার জন্য আমি এটাকে একটা ধ্রুবক দিয়ে দেখাই। এই ধ্রুবকটাকে আমরা বলি ই। এই ই মানে ইলেকট্রন না, এই ই মানে হচ্ছে প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জ। এই ই মানে কি, ই মানে হচ্ছে প্রোটনের চার্জ আর হচ্ছে ইলেকট্রনের চার্জ, যেহেতু এরা চার্জের মানের দিক দিয়ে পরস্পর সমান। আচ্ছা এবার খেয়াল করি, সে আমার কাছে 10টা প্রোটন আছে, আমার কাছে কয়টা প্রোটন আছে, 10টা প্রোটন আছে। তার মানে এই যে প্রোটনের চার্জ কত, 1.6 ইন্টু 10⁻⁻19, ওইটার সাথে কত গুণ হবে, অবশ্যই 10 গুণ হবে। 10-এর সাথে গুণ হবে হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। যার জন্য আমরা প্রোটনের মোট চার্জকে বলি এরকম ভাবে, খেয়াল করেন, প্রোটনের মোট চার্জকে বলি হচ্ছে আমরা জেড ইন্টু ই। এই ই কিন্তু ইলেকট্রন না, এই ই হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আর এই জেড হচ্ছে কতগুলা প্রোটন থাকা সম্ভব, ওই প্রোটনের সংখ্যা, বা আমরা যাকে অন্য ভাষায় বলি পারমাণবিক সংখ্যা। খেয়াল করি তাহলে কিউ1 কত, কিউ1 হচ্ছে জেড ই, কিউ1 হচ্ছে জেড ই। ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করেন, অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, কিছু কনফিউশন আপনার মধ্যে থাকতে পারে, আপনি কোশ্চেন করে রাখেন। হয়তো আমি এখন উত্তর দিতে পারবো না, কারণ আমি কমেন্টগুলো চেক করতেছি না পুরোপুরি। তারপরেও আমি ইনশাআল্লাহ রাতের মধ্যে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। খেয়াল করেন তাহলে কিউ1 এর মোট চার্জ হচ্ছে জেড ই, আর ইলেকট্রনের চার্জ আমরা জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে ই। তার মানে আমরা এখন যে কাজটা করব, এই দুইটা মান এখানে বসায় দিব। তাহলে খেয়াল করব যে জিনিসটা, আমরা যে কাজটা করব, আমরা কাজটা করতে পারি এরকম ভাবে, এফ সমান সমান, এখানে সমানুপাতিক চিহ্ন আসবে। সমানুপাতিক চিহ্ন হিসেবে আমরা ফিজিক্সে পড়বো 1/4πε0, বা আমরা যেটাকে সি বলতাম, সি লিখলাম এখানে। আর এইখানে কিউ1 কিউ2 ডিভাইড বাই আর স্কোয়ার, কিউ1 এর জায়গায় বসাবো জেড ই, কিউ1 এর জায়গায় বসাবো জেড ই, মানে প্রোটনের মোট চার্জ কত, জেড ই। আর কিউ2 মানে ইলেকট্রনের চার্জ হচ্ছে শুধু ই, ডিভাইডেড বাই আর স্কোয়ার, আমরা আর স্কোয়ার লিখে ফেললাম। তারপরে এখানে আমরা সি লিখলাম জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার, তার মানে আমি এখানে লিখবো জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। এইবার কথা খুব ভালো মতো খেয়াল করবেন, ব্যাপারটা হচ্ছে আমরা যত প্রতিপাদন দেখব সবগুলা দেখব সিজিএস এককে, আমরা এসআই এককে দেখব না, এসআই একক ডিল করে মেইনলি ফিজিক্স। তারপরেও কোনো সমস্যা নেই, আপনি এসআই এককে দিতে পারেন। ব্যাপারটা হচ্ছে কি, এসআই এককে করলে আপনার ইকুয়েশনের মধ্যে অনেক আজে বাজে জিনিস আসবে, মানে আপনার রুট ওভার আইসা পড়বে, অনেক বড় বড় সংখ্যা আসবে। যার জন্য আমরা এসআই এককে অ্যাভয়েড করে আমরা সিজিএস একক ইউজ করব, যাতে করে সুন্দর ইকুয়েশন পাই। এন্ড সিজিএস এককে এই যে কুলম্বের ধ্রুবক, এই কুলম্বের ধ্রুবকের মান হয় সবসময় 1, এটা মাথায় রাখবেন। তাহলে আমরা এখানে শিখবো হচ্ছে এই সি কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তার মানে এখানে আমি লিখবো হচ্ছে জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার সমান হচ্ছে জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। খেয়াল করি ব্যাপারটা হচ্ছে, এই যে আমাদের যে কেন্দ্রমুখী বলের যোগানদাতা ছিল কুলম্বিক ফোর্স, এই কুলম্বিক ফোর্সের মান কত, জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কুলম্বিক ফোর্সের মান। আচ্ছা এটা আমরা একটু সাইডে লিখে রাখবো, F1 লিখলাম, এই বলটাকে আমরা লিখলাম হচ্ছে F1। এই F1 এর মান কত, F1 এর মান হচ্ছে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবার খেয়াল করি ব্যাপারটা বুঝেন, আমি এই চিত্রটা একটু আরেকবার আঁকবো। দেখেন আমি পুরো জিনিসটা আরেকটু ক্লিয়ার করি। এইটা হচ্ছে আমাদের কক্ষপথ,
এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন। তার মানে এই ইলেকট্রন যেহেতু এখানে আছে, এই ইলেকট্রন যেহেতু এখানে আছে, তার মানে আমি এই ইলেকট্রনকে এখানে থাকতে গেলে আমার দুইটা বল লাগবে, একটা হচ্ছে এই বল, একটা হচ্ছে এই বল। এটা হচ্ছে কেন্দ্রমুখী বল, এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। এটা হচ্ছে কেন্দ্রমুখী বল, এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। খেয়াল করি এই কেন্দ্র বিমুখী বলের মান আর কেন্দ্রমুখী বলের মান সেম। তার মানে আমি কেন্দ্র বিমুখী বলের জায়গায়, কেন্দ্র বিমুখী বলের মানের জায়গায় লিখলাম হচ্ছে mv²/r। কেন? কারণ কেন্দ্রমুখী বলের মানও কি mv²/r। আর এই জায়গায় যে কেন্দ্রমুখী বলটা ছিল, এই কেন্দ্রমুখী বল আর এই কুলম্বিক ফোর্সের মানও কিন্তু সেম। তার মানে কি ze²/r²। কেন? ব্যাপারটা হচ্ছে আমরা আসলে প্রতিপাদন করব তো বিভিন্ন ইকুয়েশন, যার জন্য আমার দুইটা আলাদা জিনিস লাগবে। এই জন্য আমরা লিখলাম ze²/r², আর ওইখানে লিখলাম হচ্ছে mv²/r। এখন আমরা কি কাজটা করব? এখন আমরা ব্যাসার্ধের ইকুয়েশন, বেগের ইকুয়েশন আর শক্তির ইকুয়েশন আস্তে ধীরে প্রুফ করব। তাহলে প্রথম টার্গেট হচ্ছে ব্যাসার্ধের ইকুয়েশন বা আর এর ইকুয়েশন। তার মানে আমি আর বের করব। এখন আমরা আর নির্ণয় লিখলাম। এখানে কি লিখলাম? আর নির্ণয়। আর নির্ণয়। খেয়াল করি যেহেতু বোর্ড ছোট, আমার ওই চিত্রটা মুছে দিতে হবে একটু পরে, তো আশা করি সবাই সাথে থাকবেন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। আমরা একটু ক্লাসটা দেখি। আচ্ছা সরি, এটা আগের ক্লাস, আমরা একটু ডিরেক্টলি পেজে ঢুকি। আচ্ছা খেয়াল করি, মোটামুটি লাইফ ঠিক আছে, চলতেছে, একটু খেয়াল করব। তাহলে দেখেন আর নির্ণয়, আর নির্ণয়ের ব্যাপারটা কি? তাহলে এই ze²/r² মানে কুলম্বিক ফোর্স আর আমাদের যে কেন্দ্র বিমুখী বল মানে mv²/r, এই দুইটা মান অবশ্যই সমান হবে। তাহলে আমরা শুরু করে দিই। তাহলে আমরা কি করব? আমরা লিখব ze²/r² সমান সমান হচ্ছে mv²/r। খেয়াল করি আমরা নির্ণয় করতে যাচ্ছি হচ্ছে আর এর মান, আমরা নির্ণয় করতে যাচ্ছি হচ্ছে আর এর মান। তাহলে ze²/r² আর mv²/r। এবার আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে v² এর মান বের করব। আমরা এখান থেকে কার মান বের করব? v² এর মান। তাহলে v² এর মান যদি আমি বের করি তাহলে কি আসবে? ze², এখানে একটা আর চলে যাবে আর নিচে থাকবে হচ্ছে mr²। খেয়াল করি একটা আর আর একটা r² কাটাকাটি গেলে নিচে একটা আর থেকে যায়, নিচে একটা আর থেকে যাবে। তাহলে এখানে আমি লিখবো হচ্ছে ze²/mr, ze²/mr। খেয়াল করি, খুব ভালো মতো বুঝেন, আমরা এখান থেকে কিন্তু আর এর মানটা এখনই বের করব না, আমরা আর এর মানটা আরেকটু আস্তে ধীরে বের করব। তাহলে v² এর মান কত? ze²/mr। v² সমান সমান কি? ze²/mr। আমি এই জিনিসটাকে একটু সাইডে লিখি, ze²/mr, ze²/mr। আচ্ছা এবার লিখলাম, একটু খেয়াল করি। এরপরে আমরা গত ক্লাসে বোরের পরমাণু মডেল শিখছি। বোরের পরমাণু মডেলে একটা প্রস্তাবনা ছিল। এই প্রস্তাবনাটার নাম কি ছিল মনে আছে? mvr মানে কৌণিক ভরবেগ সংক্রান্ত প্রস্তাবনা। mvr ইকুয়াল ছিল nh/2π, nh/2π। একটু খেয়াল করি mvr সমান সমান হচ্ছে nh/2π। এইখান থেকে আমরা v এর মানটা বের করব। এখান থেকে যদি আমরা v এর মানটা বের করি তাহলে হবে nh/2πmr, nh/2πmr, nh/2πmr। এবার একটু খেয়াল করব, এইটাকে আমরা এখন স্কয়ার করব। তাহলে v² লিখলাম, তাহলে উপরে থাকবে হচ্ছে n²h²/4π²m²r²। খেয়াল করি, দেখেন mvr ইকুয়াল হচ্ছে nh/2π, এখানে v সমান সমান হচ্ছে nh/2πmr। এই vটাকে রেখে mr কে নিচে পাঠিয়ে দিলাম। এরপরে v² বের করব, v কে স্কয়ার করে মানে পুরো ইকুয়েশনটাকে স্কয়ার করব, দেন এরকম একটা মান বের হবে। খেয়াল করি এই জিনিসটাকে যদি আমি 1 নাম্বার ইকুয়েশন দেই আর এই জিনিসটাকে যদি আমি 2 নাম্বার ইকুয়েশন দেই, দেখেন এটাও একটা v², এটাও একটা v², এটা না নিচের লাইনটা,
এটাও একটা ভি স্কোয়ার, এটাও একটা ভি স্কোয়ার। তাহলে এই দুইটা ভি স্কোয়ারকে আমি সমান বলতে পারবো। এখন এইখান থেকে আসলে আমার আসল কাজটা শুরু হয়ে যাবে। তাহলে আমি একটু চিত্রটা মুছে দিচ্ছি, আবার প্রয়োজন হলে আঁকবো। খেয়াল করি, দেখেন তাহলে আমি বলবো 1 নং ও 2 নং থেকে 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 ZE স্কয়ার ডিভাইডেড বাই MR সমান সমান হচ্ছে N স্কয়ার H স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার M স্কয়ার R স্কয়ার। আমি ক্যালকুলেশনটা আপনাদের করে দিচ্ছি, আমি মুখস্থ মানটা লিখবো না, আমি ক্যালকুলেশন করে দিই। একটু যে কাজটা করবো পুরো জিনিসটাকে উল্টাই দিই। তাহলে উপরে লিখবো হচ্ছে MR, নিচে লিখবো হচ্ছে ZE স্কয়ার সমান সমান উপরে লিখবো হচ্ছে 4 পাই স্কয়ার M স্কয়ার R স্কয়ার, আর নিচে লিখবো হচ্ছে N স্কয়ার H স্কয়ার। খেয়াল করি, এরপর আপনি বুঝতেই পারতেছেন একটা R আর একটা R স্কয়ার যদি কাটাকাটি যায় এখানে থাকবে একটা R, একটা M আর একটা M স্কয়ার যদি কাটাকাটি যায় এটা এখানে একটা থাকবে হচ্ছে একটা M। তাহলে আমি যদি R এর মানটা ক্যালকুলেট করতে যাই, R এর মানটা আসবে এরকম। খেয়াল করি, R এর মানটা R কে রেখে বাকি সবাইকে ওই সাইডে পাঠিয়ে দিতে হবে, R কে রেখে বাকি সবাইকে ওই সাইডে পাঠিয়ে দিতে হবে, মানে N স্কয়ার H স্কয়ার। খেয়াল করি, N স্কয়ার H স্কয়ার আর 4 পাই স্কয়ার ZE স্কয়ার নিচে চলে যাবে। তাহলে 4 পাই স্কয়ার M ZE স্কয়ার। খেয়াল করি আমাদের কিন্তু আর এর ইকুয়েশন বের করা হয়ে গেছে। আমরা বলছিলাম ব্যাসার্ধ নির্ণয় করব, আমরা কিন্তু ব্যাসার্ধ নির্ণয় করে ফেলছি। আমি জিনিসটা মুছে দিব, আরেকবার ব্যাখ্যায় আসি। খেয়াল করি, আমরা জানি ইলেকট্রনকে যদি ইলেকট্রনের জায়গায় থাকতে হয় তাহলে অবশ্যই দুইটা বলকে সেম রেখে তারপরে জায়গায় থাকতে হবে, মানে হচ্ছে সাম্যাবস্থায় থাকতে হবে। ব্যাপারটা কি, একটা হচ্ছে কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বল, একটা হচ্ছে কেন্দ্রের বাইরের দিকে কেন্দ্র বিমুখী বল। দুইটা বলের মান সমান দিব, এটা যদি আমাদের কুলম্বিক ফোর্সের মান, দুইটা মান যদি সমান হয় এখান থেকে আমি ভি স্কয়ারের মান বের করব। আমরা কৌণিক ভরবেগ সম্পর্কিত যে প্রস্তাবনা ছিল mvr ইকুয়াল হচ্ছে nh/2 পাই, এইখান থেকে v এর মান বের করব, দেন ভি স্কয়ারের মান বের করব। তারপর আমি এই দুইটা জায়গা থেকে মানে z স্কয়ার বাই mr আর n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার m স্কয়ার r স্কয়ার, এইখান থেকে আমি r এর মানটা ক্যালকুলেট করব। এই r এর মানটা আমার অন্যান্য জায়গায় ইউজ হবে। আশা করি এতটুকু বুঝাইতে পারছি। আমি একটু ক্লাসটা চেক করি, আচ্ছা এবার খেয়াল করব যে জিনিসটা, ক্লাস চলতেছে। এবার খেয়াল করি, এটা হচ্ছে আমাদের আর এর ইকুয়েশন। এই ইকুয়েশনটা আমার খুবই জরুরি জিনিস, আমি আর এর ইকুয়েশনটা রেখে দিলাম। আচ্ছা এবার খেয়াল করি, আমি চাচ্ছি হচ্ছে ভি নির্ণয় করব। আমি নির্ণয় করব কি, ভি নির্ণয় করব। তাহলে আমি এখান থেকে আরেকটা কাজ করতে পারি, কি কাজ করব খেয়াল করেন, দেখেন আমি একটু মুছে দিই। আশা করি বুঝাইতে পারছি। অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন যাতে করে আপনি তুলে ফেলতে পারেন। আচ্ছা এবার খেয়াল করি, এটা হচ্ছে আমাদের আর এর ইকুয়েশন ছিল। এই আর এর ইকুয়েশন থেকে আমি ভি এর ইকুয়েশনটা বের করব। হ্যাঁ আমরা কিন্তু অলরেডি ভি এর দুইটা ইকুয়েশন দেখে ফেলছি। হ্যাঁ তারপরেও আমি চাচ্ছি একটু নতুন ইকুয়েশনে যাইতে। খেয়াল করেন, আমরা জানি mvr ইকুয়াল হচ্ছে nh ডিভাইডেড বাই 2 পাই। একটু আগে এখান থেকে আমি v এর মান বের করছিলাম, এখন আমি আসলে এখান থেকে চাচ্ছি r এর মান বের করতে। তাহলে আমি যদি r এর মান বের করি, তাহলে কি আসবে খেয়াল করেন, যদি আমি এখান থেকে r এর মান বের করি তাহলে আসবে nh ডিভাইডেড বাই 2 পাই mv। 2 পাই mv টা নিচে চলে যাবে। এরপরে দেখেন এই দুইটা কিন্তু আমাদের r এর মান, তার মানে আমি এই দুইটাকে যদি সমান সমান করে লিখি, কি লিখবো, nh। দেখেন এটা যদি একটা ইকুয়েশন দেই, এটাকে যদি আমি আরেকটা ইকুয়েশন দেই তাহলে দুইটা ইকুয়েশন সমান লিখতে পারবো। তাহলে আমি লিখবো হচ্ছে nh ডিভাইডেড বাই 2 পাই mv সমান সমান হচ্ছে n স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার mze স্কয়ার। আমি সবগুলোর পরিচয়ে একসাথে আসবো। এবার একটু খেয়াল করেন, এইখান থেকে আপনি চাইলেই কি করতে পারবেন, দেখেন এই যে nh এখানে একটা nh থেকে যাবে, এই 2 আর 4 কাটাকাটি চলে গিয়ে একটা 2 থেকে যাবে। তারপর পাই স্কয়ার কাটাকাটি গেলে একটা পাই থাকে, m আর m কাটাকাটি চলে যাবে, z e স্কয়ার থেকে যাবে। তার মানে আমি এখান থেকে লিখতে পারি 1 ডিভাইডেড বাই v সমান সমান হচ্ছে nh ডিভাইডেড বাই 2
টুয়াইস পাই জেড ই স্কোয়ার, টুয়াইস পাই জেড ই স্কোয়ার, যেখান থেকে আমি ফাইনালি ভি এর লাইন পাবো, যেখান থেকে আমি লিখবো ভি সমান সমান হচ্ছে টুয়াইস পাই জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এন এইচ, টুয়াইস পাই ডিভাইডেড বাই জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এন এইচ। একটু খেয়াল করি, টুয়াইস পাই জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এন এইচ, এটা হচ্ছে আমাদের ফাইনাল ভি এর ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের ফাইনাল ভি এর ইকুয়েশন, ফাইনাল ভি এর ইকুয়েশন। খুব ভালো মতো খেয়াল করবো জিনিসটা, আমরা কি কাজ করছি, আমরা ভি এর জন্য কিন্তু আলাদা ইকুয়েশন বানাইছি, ভি এর জন্য আলাদা ইকুয়েশন না বানাইলেও হবে, ভি এর জন্য আলাদা ইকুয়েশন না বানাইলেও হবে। কেন, ব্যাপারটা খেয়াল করেন, এম ভি আর ইকুয়াল এন এইচ বাই টুয়াইস পাই থেকে কিন্তু আপনি ভি এর একটা ইকুয়েশন পান, আমরা একটু আগে দেখছি। তারপরে আমরা ফার্স্টে এরকম দেখছিলাম, মনে আছে যে ভি স্কোয়ার সমান সমান হচ্ছে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এম আর, হ্যাঁ জেড ই স্কোয়ার ডিভাইড বাই এম আর, এইখান থেকেও কিন্তু আসলে আপনি ভি এর ইকুয়েশন পাবেন। খেয়াল করেন, ভি স্কোয়ার সমান সমান জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এম আর, এখান থেকেও কিন্তু আপনি ভি ক্যালকুলেট করতে পারেন। তার মানে আপনি চাইলে ভি এইখান থেকে ক্যালকুলেট করতে পারেন, আপনি চাইলে ভি এইখান থেকে ক্যালকুলেট করতে পারেন, আপনি চাইলে ভি এইখান থেকে ক্যালকুলেট করতে পারেন। আমি আপনাদের আলাদা আলাদা করে সবগুলাই বলে দিলাম। খেয়াল করেন, আমাদের টার্গেট ছিল হচ্ছে ব্যাসার্ধ নির্ণয় করব, আমাদের টার্গেট ছিল বেগ নির্ণয় করব, আমাদের টার্গেট ছিল শক্তি নির্ণয় করব। আমরা অলরেডি ব্যাসার্ধের ইকুয়েশন পেয়ে গেছি, আমরা অলরেডি বেগের অনেকগুলো ইকুয়েশন পেয়ে গেছি। আপনি যে কোনো একটা ইউজ করবেন প্রদত্ত ডাটা অনুযায়ী, মানে আপনাকে যে গিভেন ডাটা দেওয়া থাকবে ওই গিভেন ডাটা অনুযায়ী আসলে আপনি এই ব্যাপারগুলো ইউজ করবেন। আশা করি বুঝাইতে পারতেছি। আমরা ইনশাল্লাহ ম্যাথের প্র্যাকটিসে যাব, আজকে ম্যাথের প্র্যাকটিস করব না, যদিও আমরা কোনটাকে কি বলে না বলে সব বুঝাই দিব, টেনশনের কোনো কারণ নাই। খেয়াল করি, তাহলে আমরা ভি এর ইকুয়েশন পাইছি, আমরা আর এর ইকুয়েশন পাইছি। এইবার হচ্ছে আমাদের শক্তির ইকুয়েশন দরকার, আমাদের কার ইকুয়েশন দরকার, শক্তির ইকুয়েশন দরকার। তাহলে আমরা শক্তির ইকুয়েশনে যাব, আমরা এই জিনিসগুলো একটু মুছে দিই। আচ্ছা, ভি এরটাও মুছে দিচ্ছি, ভি এরটা একটু লিখে দিচ্ছি। তাহলে আমরা যে ভি এর ইকুয়েশন পাইছি, ভি এর ইকুয়েশনটা কি ছিল, ভি এর ইকুয়েশন ছিল টুয়াইস পাই জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এন এইচ, এটা হচ্ছে আমাদের ভি এর ইকুয়েশন। তাহলে আমাদের ভি এর ইকুয়েশনটা হচ্ছে ভি সমান সমান 2 পাই জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এন এইচ। এবার খেয়াল করি, এটা আমি লিখে দিচ্ছি ইচ্ছাকৃতভাবে, খেয়াল করেন। এখন হচ্ছে আমাদের শক্তির ইকুয়েশন দরকার। এবার যদি আমরা সবাই জানি টোটাল এনার্জি সমান হচ্ছে কাইনেটিক এনার্জি যোগ হচ্ছে পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি যোগ হচ্ছে পটেনশিয়াল এনার্জি। আচ্ছা, এবার খেয়াল করব, কাইনেটিক এনার্জি মানে কি, হাফ এম ভি স্কোয়ার, আমরা সবাই জানি। কারণ কি, ইলেকট্রনটা ভি বেগে গতিশীল, ইলেকট্রনটা যেহেতু ঘূর্ণায়মান মানে হচ্ছে ভি বেগে গতিশীল। আচ্ছা, তাহলে একটু খেয়াল করব, আমরা চিত্রটা একটু পরে আবার রাখবো, কারণ এক ভাই জানতে চাইছে শক্তির ইকুয়েশন কেন ঋণাত্মক আসে, আমরা ওই ব্যাখ্যায় যাব, আগে ইকুয়েশনটা প্রতিপাদন করে নিই। দেখেন, তাহলে ইকে সমান সমান কি, হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এই ইপি নিয়ে আসলে ওই ভাই জানতে চাইছে, আমি একটু পরে বলতেছি। আপাতত আপনি ইপির মানটা মনে রাখেন, আমি একটু পরে বুঝাই দিব। আপাতত আপনি ইপির মানটা মনে রাখেন, সেটা হচ্ছে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর, এটা হচ্ছে একটা ঘূর্ণায়মান ইলেকট্রনের জন্য বিভব শক্তির মান, মানে পটেনশিয়াল এনার্জির মান। খেয়াল করি, ইপি মানে হচ্ছে জেড ই স্কোয়ার মাইনাস জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর, মাইনাস জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর হচ্ছে আমাদের একটা ইলেকট্রনের বিভব শক্তির মান। এটা কিভাবে আসছে, কেন আসছে, আমি একটু পরে ব্যাখ্যায় যাব, আগে আমি ইকুয়েশনটা প্রতিপাদন করে নিই। তাহলে আমি ইপির জায়গায় কি লিখবো, আমি ইপির জায়গায় লিখবো হচ্ছে মাইনাস জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর, মাইনাস জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর। এইবার দেখেন, আমি আপনার জন্য ভি স্কোয়ারের মান রেডি রাখছি, ভি স্কোয়ারের মান রেডি রাখছি কেন, কারণ এই যে আমি হাফ এম ভি স্কোয়ারের জায়গায় এই মানটা বসাই দিব, তাহলে জেড ই স্কোয়ার ডিভাইড বাই এম আর, এই মানটা আমি বসাই দিব, জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এম আর, এই মানটা বসাই দিলাম, মাইনাস জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর। এবার খেয়াল করি, এম আর এম যদি কাটা যায়, হাফ জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর, মানে হাফ থেকে একটা বিয়োগ গেছে, হাফ থেকে মানে অর্ধেক থেকে একটা বিয়োগ গেছে, তার মানে থাকবে কত, মাইনাস অর্ধেক। তাহলে আমরা লিখবো মাইনাস হাফ জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর, একটু ঠিক করে লিখি, মাইনাস হাফ জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর। এইবার কি করব, ওই যে দেখেন আর এর মান আমি আপনার জন্য বের করে রাখছি, আপনার কাজ হচ্ছে এই আর এর মানটা এখন এখানে বসায় দেওয়া। তাহলে আপনি কি করবেন, আপনি মাইনাস লিখবেন, হাফ লিখবেন, দেন জেড ই স্কোয়ার লিখবেন। আচ্ছা, এক মিনিট, আমি একটু সুন্দর করে ঠিকঠাক করি। তাহলে দেখেন আপনি কি করবেন, আপনি লিখবেন হচ্ছে জেড ই স্কোয়ার, হাফ লিখলেন, মাইনাস দিলেন,
এবার আর এর জায়গায় এই মানটা বসাবেন, তার মানে কি আর যেহেতু নিচে আছে মানে জিনিসটা উল্টে যাবে, তার মানে আমি লিখবো নিচে লিখবো হচ্ছে উপরে লিখবো 4π² mze² ডিভাইডেড বাই n²h²। খেয়াল করি যদি আমি কাটাকাটি দেই, কাটাকাটি দিলে কি আসবে, এই 2 আর এই 4 কাটাকাটি যাবে, 2 থাকবে, রাইট। আচ্ছা তাহলে ফাইনাল যে লাইনটা আসবে, ফাইনাল লাইন লেখারও জায়গা নেই ভাই। আচ্ছা ফাইনাল যে লাইনটা আসবে, ফাইনাল লাইনটা আসবে হচ্ছে, আমি দেখাই দেই, তাহলে এর মানটা আসবে ফাইনালি মাইনাস এই 2 আর 4 মিলে হচ্ছে উপরে একটা 2 থাকবে, π², z দুইটা আছে তার মানে z², তারপরে m একটা আছে, m লিখবো e²² মানে e⁴, নিচে থাকবে হচ্ছে n²h²। খেয়াল করি, খুব ভালো মতো খেয়াল করবেন, এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত শক্তির ইকুয়েশন, কাঙ্ক্ষিত শক্তির ইকুয়েশন। আচ্ছা এক মিনিট, সব যদি নীলকালি দিয়ে ইউজ করছি, এইটাও নীলকালি দিয়ে চালাই, খেয়াল করেন। এটা হচ্ছে আমাদের এর ইকুয়েশন, এখন এক ভাই কোশ্চেন করছিল, ভাই এর মানটা নেগেটিভ কেন, খুব ভালো মতো দেখেন তো, এর মান আর নির্ভর করতো কার উপর, কে মানে হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি, আর ইপি বা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, এই দুইটা এনার্জির উপর। এখন এর মানটা কিন্তু পজিটিভ ছিল, মানে হাফ mv² এর মান কিন্তু পজিটিভ ছিল, ইপির মানটা কিন্তু আসলে নেগেটিভ। এই ইপির মান নেগেটিভ বললেই কিন্তু আসলে এর মান নেগেটিভ আসছে। এখন কথা হচ্ছে, এটা তো ভাই পাইকারি ব্যাখ্যা দিলেন আপনি, ইপির মান নেগেটিভ বইলা এর মান নেগেটিভ চালাই দিলেন, এই জিনিসটা তো উচিত না, অবশ্যই উচিত না, আমিও জানি। তার মানে আপনাকে যে ব্যাখ্যাটা দিলে আমি সন্তুষ্ট করতে পারবো সেটা হচ্ছে ইপির ব্যাখ্যা, মানে ইপি কেন নেগেটিভ, এইটাই হচ্ছে আপনার কোশ্চেন, এন্ড এইটাই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ব্যাখ্যা। তাহলে আমরা ওই কাঙ্ক্ষিত ব্যাখ্যায় যাব। তাহলে ইপি কেন নেগেটিভ, এইটা হচ্ছে আমাদের এখনকার টার্গেট। ইপি কেন নেগেটিভ, এটা হচ্ছে আমাদের এখনকার টার্গেট। তাহলে আমি এই জিনিসটা একটু মুছে দিই, আমরা এখানে এর ভ্যালুটা আলাদা করে সাইড করে লিখি। হ্যাঁ, তাহলে এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা হচ্ছে -2π² z² m e⁴ ডিভাইডেড বাই n²h²। এইটা হচ্ছে আমাদের এর কাঙ্ক্ষিত ইকুয়েশন। তাহলে দেখেন আমরা কিন্তু আমাদের প্রমিস অনুযায়ী, আমাদের কথা অনুযায়ী ব্যাসার্ধের মান বের করছি, বেগের মান বের করছি, শক্তির মান বের করছি। আশা করি এতটুকু বুঝাইতে পারছি। এরপরে আমাদের এখনকার যে বার্নিং কোশ্চেনটা হচ্ছে ইপি নেগেটিভ কেন, এটা হচ্ছে আমাদের এখনকার কোশ্চেন। আসেন আমরা সলভ করার চেষ্টা করি। ব্যাপারটা কি, ইপি বা বিভব শক্তি বলতে এখানে কি বোঝাচ্ছে এইটা বোঝাটা জরুরি। ইপি বা বিভব শক্তি বলতে এখানে কি বোঝাচ্ছে এইটা এখানে জরুরি জিনিস। খেয়াল করেন, এইটা যদি একটা শক্তি স্তর হয়, এখানে নিউক্লিয়াস থাকে, এখানে ইলেকট্রন থাকে, বিভব শক্তি আমরা কিভাবে বলবো? ব্যাপারটা হচ্ছে, এই ইলেকট্রনকে এখানে জন্মগতভাবে ছিল না, জন্মগতভাবে ছিল না। এই ইলেকট্রনটা নিশ্চিত কোনো জায়গা থেকে আসছে। কোন জায়গা থেকে আসছে? আমাদের অসীম থেকে আসছে। মনে করেন এটা হচ্ছে আমাদের অসীম ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের অসীম। তার মানে অসীম থেকে একটা ইলেকট্রন এইখানে আসছে, রাইট? মানে আমাদের শক্তি স্তরে আসছে। অসীম থেকে একটা ইলেকট্রন আমাদের শক্তি স্তরে আসছে। এই অসীম থেকে আমাদের শক্তি স্তরে ইলেকট্রনটা আসার জন্য যে ওয়ার্ক করতে হয়েছে, মানে যেই কাজ করতে হয়েছে, ওই কাজটাকেই আমরা বলতেছি হচ্ছে ইপি বা পটেনশিয়াল এনার্জি। তার মানে আমি যদি এই কাজের মানটা এখান থেকে বের করতে পারি, এন্ড ওইখান থেকে যদি আমি নেগেটিভ পাই, আশা করি আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। তাহলে দেখি কাজের মানটা কিভাবে বের করে। যারা ফার্স্ট ইয়ারে উঠছেন এইবার, মানে যারা এইবার প্রথম ফার্স্ট ইয়ারের জন্য ক্লাস করতেছেন, তাদের দেখার দরকার নাই, আমি যেই ভাই কোশ্চেন করছিল তার জন্য উত্তরটা দিচ্ছি। মনে রাখবেন, আপনার আপাতত এই প্রুফের দরকার নাই, শুধু মাথায় প্রেশার নিয়েন না। আচ্ছা, এইবার খেয়াল করেন জিনিসটা, আমি আপনাকে ব্যাখ্যাটা দিচ্ছি। খেয়াল করেন, এই যে অসীম থেকে শক্তি স্তরে ইলেকট্রনটা আসতে যেই কাজটা করতে হয়েছে, সেটাই হচ্ছে আমাদের বিভব শক্তি। তাহলে আমরা সবাই জানি কাজ মানে কি? কাজ মানে হচ্ছে বল ইনটু সরণ, মানে Fs। কাজ মানে বল ইনটু সরণ। আচ্ছা, এইবার এই যে আমরা জানি না এটা হচ্ছে ব্যাসার্ধ, মানে আর ব্যাসার্ধে। আচ্ছা, তাহলে অসীম থেকে নিউক্লিয়াসের আর দূরত্বে ইলেকট্রনটা আসছে। বারবার বুঝেন, অসীম থেকে নিউক্লিয়াসের আর দূরত্বে ইলেকট্রনটা আসছে। তার মানে এখানে আমার লিমিট হচ্ছে অসীম থেকে আর পর্যন্ত। আচ্ছা, খেয়াল করেন, অসীম থেকে যদি আর পর্যন্ত লিমিট হয়, কোনটাকে আপার বলবো, কোনটাকে লোয়ার বলবো? খেয়াল করেন, কোনটা আপার লিমিট হবে, কোনটাকে লোয়ার লিমিট বলবো আমরা। খেয়াল করবো, সবসময় এই জিনিসটা মাথায় রাখবো, যেখান থেকে শুরু হয়েছে, যেটা শুরু
যেটা শুরু সেটা হচ্ছে লোয়ার, যেটা শুরু সেটা হচ্ছে লোয়ার, আর যেখানে আসছে মানে যেখানে শেষ সেটা হচ্ছে আপার, সেটা হচ্ছে আমাদের আপার। তাহলে আমাদের আপার লিমিট হচ্ছে আর লোয়ার লিমিট হচ্ছে আমাদের ইনফিনিটি। তাহলে আমরা যেই কাজটা করব, আমরা এখানে লিখবো হচ্ছে আপার লিমিট দিব আর, মানে ইন্টিগ্রেশন। বারবার বলতেছি ফার্স্ট ইয়ারদের জানার দরকার নেই, বোঝার দরকার নেই। ইনশাল্লাহ কোনো এক সময় ইন্টিগ্রেশন শেষ করে আসার পরে এই জিনিসটা যদি আপনি দেখেন, তখন আপনি বুঝবেন যে আমি এখানে কি বোঝাইতে চাইছি। এটা হচ্ছে আমাদের আপার লিমিট, এটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট। এফ মানে কি, এখানে এফ যে মানে বল, এই বলটা কি আসলে, বলটা হচ্ছে আমাদের কুলম্বিক ফোর্স। তার মানে এখানে আমি লিখবো জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই যে এস মানে কি সরণ, এই সরণটা কতটুকু, সরণটা হচ্ছে এখানে আমাদের এখানে আর ডিস্টেন্সে আসছে, ইলেকট্রনটা কোন ডিস্টেন্সে আসছে, আর ডিস্টেন্সে আসছে, এই জন্য আমরা এখানে লিখবো ডিআর। ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী আমরা মনে হয় বুঝাইতে পারতেছি। এবার একটু খেয়াল করেন, জেড ই স্কোয়ার হচ্ছে ফিক্সড মান মানে ধ্রুবক মান, এই জন্য জেড ই স্কোয়ার বাইরে রাখলাম। আমি এখানে ইন্টিগ্রেশন সাইনটা দিলাম, ইনফিনিটি দিলাম, মানে লোয়ার আপার লিমিট লোয়ার লিমিট বসাইলাম। এখানে থাকবে হচ্ছে 1/r স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে আমাদের ডিআর। এরপরে যখন আপনি এটাকে ক্যালকুলেশন করবেন মানে লিমিটটা বসাবেন, মানে জেড ই স্কোয়ার আর এখানে থার্ড ব্র্যাকেট দিবেন 1/r স্কোয়ার দিবেন, আপনি লিমিট বসাবেন। তখন গিয়ে আপনি যদি ইন্টিগ্রেশন পেরে থাকেন তাহলে আপনি বুঝে যাবেন আসলে এখানে আমি কি বুঝাচ্ছি। এখান থেকে মানটা আসবে হচ্ছে মাইনাস, এই যে দেখেন এখান থেকে মান আসবে হচ্ছে, আচ্ছা আমি লিখি, জেড ই স্কোয়ার তো আসেই বাইরে, এখান থেকে মানটা আসবে হচ্ছে -1/r হুইচ ইজ মাইনাস জেড ই স্কোয়ার বাই আর। আশা করি আমি বিভব শক্তির ব্যাপারটা আমি আপনাকে বুঝাইতে পারছি। এই যে বিভব শক্তির ব্যাপারটা হচ্ছে মাইনাস জেড ই স্কোয়ার বাই আর। খেয়াল করেন ফার্স্ট ইয়ারদের জন্য এই প্রশ্ন দরকার নাই। একজন জিজ্ঞাসা করছিলেন, কোশ্চেনটা অনেক লজিক্যাল, এটা অ্যাজ এ স্টুডেন্ট আপনার জন্য যেই কথা আমার জন্য যেই কথা, আমাকে যদি দেখানো হয় যে বিভব শক্তি হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই অবশ্য জেড স্কোয়ার বাই আর, তখন অবশ্যই মনের মধ্যে একটা কোশ্চেন রেজ করবে যে মাইনাস জেড স্কোয়ার বাই আর এইরকম টাইপের ইকুয়েশন কিভাবে আসলো, বিভব শক্তি আপনি মাইনাস জেড স্কোয়ার বাই আর যে বলতেছেন এই জিনিসটা কিভাবে আসলো। আশা করি আমি উত্তরটা দিতে পারছি। বিভব শক্তি হচ্ছে মানে ইলেকট্রনের, একটা ঘূর্ণায়মান ইলেকট্রনের বিভব শক্তি হচ্ছে অসীম দূরত্ব থেকে আর দূরত্বে, মানে নিউক্লিয়াস থেকে আর দূরত্বে, অসীম থেকে নিউক্লিয়াস থেকে আর দূরত্বে ইলেকট্রন আনতে যেই কাজ করতে হয়েছে ওই কাজটাই হচ্ছে আমাদের মানে ডাব্লিউটাই হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। এই ডাব্লিউ মানে হচ্ছে এফ এস, এই এফ মানে হচ্ছে আমাদের কুলম্বিক ফোর্স, আর এস মানে হচ্ছে আমাদের ডিআর, মানে হচ্ছে আমরা ডিস্টেন্স ধরে নিলাম, অতি ক্ষুদ্র ডিস্টেন্স। তারপরে আমরা এখান থেকে ইন্টিগ্রেশন করে আসলে ফাইনালি উত্তরটা পাইছি মাইনাস জেড স্কোয়ার বাই আর, যেখান থেকে আসলে পটেনশিয়াল এনার্জির মানটা বেরিয়েছিল মাইনাস জেড স্কোয়ার বাই আর। আশা করি আমি আপনাকে উত্তরটা দিতে পারছি, আশা করি এতটুকুতে সন্তুষ্ট হওয়া উচিত। বাকিটা হচ্ছে আপনি জানেন আর হচ্ছে আল্লাহ পাক জানে। এবার একটু খেয়াল করি, তাহলে আমরা আমাদের কথা মতো কি করলাম, আমরা আসলে আমাদের কথা মতো এর মান বের করছি, মানে হচ্ছে শক্তির রাশিমালা বের করছি, আমরা ভি এর রাশিমালা বের করছি, আমরা আর এর রাশিমালা বের করছি। এবার এইখানের মধ্যে কি আছে, কোন কোন এককে বসাবো, কোন কোন মান ইউজ করব, ওই মানগুলো নিয়ে আমি কথাবার্তা বলবো। আমরা এটা সিজিএস এককে প্রুফ করছি, বারবার বলতেছি এই প্রত্যেকটা প্রুফ হচ্ছে সিজিএস এককে, হ্যাঁ প্রত্যেকটা প্রুফ হচ্ছে সিজিএস এককে। এসআই এককে কমফোর্টেবল হওয়ার দরকার নাই, এসআই একক শুধুমাত্র আমি বলি এসআই একক আপনি শুধুমাত্র পাবেন হচ্ছে গুহ স্যারের বইয়ে এসআই এককগুলো দিয়ে ম্যাথ করা হয়েছে। নর্মালি বাকি যত বই পুস্তক পাবেন সবগুলোতে আসলে সিজিএস একক ইউজ করা হয়, কারণ এখানে হিসাব করাটা অনেক বেশি ইজি হয়, যার জন্য আমরা নিজ থেকে আসলে সিজিএস এককটাই বেশিরভাগ দেখাই। আপনি চাইলে এসআই একক দিয়েও করতে পারেন, আপনি যদি এসআই এককের সাথে অভ্যস্ত হন এসআই একক দিয়ে করে দেখবেন ইনশাল্লাহ উত্তর সেম আসবে, খুব একটা আহামরি ডিফারেন্স আসবে না। আমরা একটু চেষ্টা করি কমেন্টগুলো দেখি। আচ্ছা ব্যাপারটা হচ্ছে আমার বলতেছে কিছু বুঝতেছি না, ব্যাপারটা হচ্ছে ভাই নতুন ফার্স্ট ইয়ার উঠলে এরকমই হয়। আর যেহেতু এখানে আমরা ইন্টিগ্রেশনের বিভিন্ন প্রমাণ দেখছি, এই জিনিসগুলো আপাতত আপনার মাথায় ঢুকানোরই দরকার নেই। আমি বারবার আগেই মানে ইন্টিগ্রেশনের যে প্রমাণটা দেখানোর জন্যই বলছি যে ফার্স্ট ইয়াররা দূরে থাকুন, ফার্স্ট ইয়ারদের জন্য সতর্কবাণী হচ্ছে ফার্স্ট ইয়ার এখান থেকে দূরে থাকুন। কেন, ব্যাপারটা হচ্ছে ইন্টিগ্রেশন আপনারা এখনো পড়েনি নাই, আমি আপনাদের ত্রিকোণমিতি করাইতেছি, ত্রিকোণমিতি শেষ হবে, তারপর মানে ত্রিকোণমিতি 7.5 পর্যন্ত শেষ করবো, তারপরে ডিফারেন্সিয়েশন শিখাবো, এরপরে না হয়
ইন্টিগ্রেশন শিখাবো, এখন ইন্টিগ্রেশন শিখানোর কোনো দরকারই পড়তেছে না। সো আপাতত চিল থাকেন, আমরা আমাদের কাজ করি। তাহলে খেয়াল করেন, আমরা বোর পরমাণু মডেলের অ্যাপ্লিকেশন থেকে কি কি নির্ণয় করছি? ব্যাসার্ধের রাশিমালা বের করছি, বেগের রাশিমালা বের করছি, আর শক্তির রাশিমালা বের করছি। এখন এইগুলা কোন কোন ভাবে ইউজ হচ্ছে, কোন কোন এককে ইউজ হচ্ছে, আর কোন কোন মান আমরা এখানে ইউজ করব, সেই জিনিসগুলো নিয়ে কাজ করব। আচ্ছা, আমরা শুরু করে দিই। দেখেন এখানে কার পরিচয় কি আমি দিচ্ছি। দেখেন 2 তো 2, পাই মানে 3.1416, এইটার কোনো গ্যাঞ্জাম নাই। জেড মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা, আমি এখানে লিখি, পরিচয়গুলো লিখি। জেড মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা, আমি পুরোটা লিখলাম না, পারমাণবিক সংখ্যা। তার মানে আপনি বুঝতেই পারতেছেন, যদি আমি হাইড্রোজেনের জন্য কনসিডার করি, জেড এর মান আসবে হচ্ছে 1। হাইড্রোজেনের জন্য যদি কনসিডার করি, জেড এর মান আসবে হচ্ছে 1। আচ্ছা, আমরা যাদের জন্য কনসিডার করব তাদের মান নিয়ে কাজ করব। যেমন খেয়াল করেন, আমরা যখন ম্যাথ করব তখন দেখব যে হিলিয়াম প্লাসের জন্য যদি আমি কাজ করি, তখন জেড এর মান কিন্তু আসলে 1 আসবে না, জেড এর মান কিন্তু 2 আসবে। কেন? কারণ হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2। হ্যাঁ, আমরা একটা ইলেকট্রনের জন্য কাজ করতেছি, এই কথাটা সত্য। আমরা ইলেকট্রনের জন্য হয়তো ওই জিনিসটা বসাবো, কিন্তু আমরা এই জেড এর মান কিন্তু 2 বসাইতে হবে। কেন? কারণ হিলিয়ামের জেড এর মান হচ্ছে 2, মানে পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। আমরা যদি লিথিয়াম 2 প্লাসের জন্য কাজ করি, লিথিয়ামের জন্য কিন্তু জেড এর মান আমার 3 বসাইতে হবে। ক্লিয়ার করে নেন ব্যাপারটা কি। এই ইকুয়েশনগুলো আপনি শিখলেন, অথচ আপনি ম্যাথ করতে পারলেন না, তাহলে এই ইকুয়েশন শিখে লাভ নাই। আমি কিন্তু আপনার ইকুয়েশন মুখস্থ করাই নাই, আমি একেবারে বেসিক থেকে গোড়া থেকে ইকুয়েশনগুলো প্রতিপাদন করে দিছি। এই যে কষ্টটা করছি, মানে আমার জন্য না, আপনাদের জন্যই করছি। আপনারা যদি এই ইকুয়েশনগুলো শিখে ম্যাথ না মিলাইতে পারলেন, তাহলে তো ভাই ইকুয়েশন শিখে লাভ নাই। খেয়াল করেন, এই যে লিথিয়াম 2 প্লাস, পরিচয়টা খুব ভালো মতো খেয়াল করেন। লিথিয়াম 2 প্লাসের ইলেকট্রন একটা, আপনারও ডাউট নাই, আমারও ডাউট নাই, কিন্তু জেড এর মান কিন্তু এক না। লিথিয়াম 2 প্লাস কিন্তু হাইড্রোজেনের মতো কাজ করে। কেন করে? কারণ হাইড্রোজেনের ইলেকট্রন হচ্ছে একটা, আর লিথিয়াম 2 প্লাসের ইলেকট্রনও একটা। এই জন্য লিথিয়াম 2 প্লাস হাইড্রোজেনের মতো কাজ করে। লিথিয়াম 2 প্লাসের ম্যাথ বোরের মডেলের মধ্যে আসে, এটা আমিও মানি। কিন্তু লিথিয়ামের পারমাণবিক সংখ্যা মানে জেড এর মান তো ভাই এক না। হাইড্রোজেনের জেড এর মান 1, কিন্তু লিথিয়ামের জেড এর মান অবশ্যই 3 বসাইতে হবে। এই জিনিসটা মাথায় রাখেন। আবার খেয়াল করি, যদি আমরা বেরিলিয়াম 3 প্লাসের জন্য কাজ করি, বেরিলিয়াম 3 প্লাসটাও কিন্তু ইকুইভ্যালেন্ট টু হাইড্রোজেন। কোন দিক দিয়ে? ইলেকট্রনের দিক দিয়ে। হাইড্রোজেনের ইলেকট্রন একটা, বেরিলিয়াম 3 প্লাসের ইলেকট্রনও একটা, কিন্তু কথা হচ্ছে হাইড্রোজেনের জেড হচ্ছে 1, বেরিলিয়ামের জেড হচ্ছে কিন্তু 4। এই জিনিসটা খুব ভালো মতো খেয়াল রাখবেন, জেড এর মানটা বসাইতে ভুল করবেন না, আশা করি। দেখেন তাহলে জেড হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। আমরা যখন যেই মৌলের জন্য, যেই পরমাণুর জন্য, যেই আয়নের জন্য কাজ করব, সেই আয়নের বা সেই পরমাণুর আসলে পারমাণবিক সংখ্যা বসাই দিব। এরপর হচ্ছে এম, ভালো একটা জিনিস, এম খুব ভালো মতো মনে রাখি। এম মানে হচ্ছে ইলেকট্রনের ভর, তার মানে আমি এখানে অবশ্যই মানটা আবার বসাই দেওয়া উচিত। এম হচ্ছে ইলেকট্রনের ভর, তার মানে আপনি জানেন ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, এইবার আসেন 9-এ 10 টু দি পাওয়ার মাইনাস লিখলাম, এই 10 টু দি পাওয়ার মাইনাস। এখন আপনি বুঝেন ব্যাপারটা হচ্ছে আপনি কি আসলে কিসে নিতে যাচ্ছেন, আপনি কোন এককে পড়ছেন। আমি আপনারা বারবার প্রথম থেকে বলতেছি আমি সিজিএস এককে পড়াচ্ছি। তার মানে আপনি সিজিএস এককের ইকুয়েশন দিলেন, অথচ এইখানে 31 লিখলেন, জীবনেও কিন্তু ম্যাথ মিলবে না। বারবার বলতেছি, আপনি এখানে যদি 31 দেন, ম্যাথ জীবনেও মিলবে না। কেন? কারণ 31 হচ্ছে কেজি এককে। তার মানে আমার কোন একক ইউজ করতে হবে? আমার অবশ্যই 28 ইউজ করতে হবে। আমার এখানে ইউজ করতে হবে 28, এখানে লিখতে হবে গ্রাম। এখানে ইউজ করতে হবে 28, এখানে ইউজ করতে হবে গ্রাম। এই কথাটা খুব ভালো মতো খেয়াল করবেন। এইবার আসেন, এই দেখেন, তাহলে জেড হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা, এম হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর, এবার খেয়াল করি ই মানে কি? ই মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ। ই মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। এই জিনিসটা দিবেন, আর টিচাররা অনেক সুন্দর মতো আপনাকে এত বড় একটা জিরো দিয়ে দিবে। কেন? আর আপনি দেখবেন কি আপনার সাথে আরেকজন উত্তর মিলতেছে না, আপনি পরীক্ষার হল থেকে বেরোয় কান্নাকাটি শুরু করবেন, ভাই আমি ইকুয়েশন ঠিক লিখছি, আমি প্রত্যেকটা মান ঠিক মতো বসাইছি, তাহলে উত্তর কেন আরেকজনের সাথে মিলে না, কেন হেরফের হয়? ব্যাপারটা হচ্ছে আপনি মান ঠিক মতো বসাইছেন, এই কথা আপনারা কে বলছে? খেয়াল করেন, অবশ্যই
অবশ্যই ইলেকট্রনের চার্জের এখানে আপনি কুলম্ব একক ইউজ করতে পারবেন না, কারণ কুলম্ব হচ্ছে চার্জের এসআই একক, কুলম্ব হচ্ছে ইলেকট্রনের চার্জের এসআই একক। তার মানে আমি কুলম্ব এককে এইখানে ইউজ করতে পারবো না। আমি তাহলে কোন একক ইউজ করব? হ্যাঁ আমি আসতেছি, আমি বলে দিচ্ছি। দেখেন এই জিনিসটা ইউজ করতে হবে 4.8 ইন্টু 10⁻⁻10 ESU। ESU মানে কি? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটা হচ্ছে চার্জের, এটা হচ্ছে চার্জের সিজিএস একক, এটা হচ্ছে চার্জের সিজিএস একক। খুব ভালো মতো খেয়াল করবেন, চার্জের সিজিএস একক হচ্ছে 4.8 ইন্টু 10⁻⁻10 ESU। এখানে কুলম্ব একক দিলে জীবনও ম্যাথ মিলবে না, আপনার টিচার 0 দিয়ে দিবে। খুব ভালো মতো খেয়াল করি, আমরা কিন্তু সিজিএস এককের জন্য কনসিডার করতেছি। আমি এগুলো একটু কালার করে দিই। দেখেন এখানে আমি লিখবো কি 9.1 ইন্টু 10⁻⁻28 অবশ্যই গ্রাম। খেয়াল করি আমরা যে এই ইকুয়েশনগুলো বসাইছি, এই ইকুয়েশনগুলোর কোন জায়গায় কোন জিনিস ইউজ করব ওই জিনিসে আসতেছি। এরপরে নিচে যান, নিচে হচ্ছে এন। এন মানে কি? এন মানে সহজ জিনিস, এন কোনো ভেজাল করবেন আপনার সাথে, আপনি যদি খুব ভালো মতো বুঝেন। এন হচ্ছে কক্ষপথ নাম্বার, এন হচ্ছে কক্ষপথের নাম্বার, কক্ষপথের নাম্বার মানে কি? মানে হচ্ছে কোন কোন কক্ষপথ বলা হয়েছে, দ্বিতীয় কক্ষপথ না তৃতীয় কক্ষপথ, দ্বিতীয় শক্তিস্তর না তৃতীয় শক্তিস্তর, মানে অরবিট। নাম্বার অফ অরবিট হচ্ছে এন, নাম্বার অফ অরবিট হচ্ছে এন। আশা করি অরবিট আর অরবিটালের পার্থক্য আপনারা অলরেডি, আমি শঙ্করায়নের উপর একটা ক্লাস নিয়েছি নিউরন প্লাসের পেজের পক্ষ থেকে, তো ওই ক্লাসটা কিন্তু আমাদের এই সলিউশন প্লাসের যে পেজ এইখানে কিন্তু আপলোড দেওয়া হয়েছে। তার মানে আপনারা চাইলে ওই জিনিসটা দেখে অরবিট অরবিটালের পার্থক্যটা মনে রাখতে পারেন। আমি আবার বলবো, সমস্যা নেই, আমাদের এই চ্যাপ্টারেই অরবিট অরবিটালের পার্থক্য লাগবে পরের ক্লাসগুলোতে লাগবে, তখন ইনশাল্লাহ বলবো। আপাতত চাচ্ছি না, আপাতত ব্যাখ্যায় যাব না, আমি আরেকটু সামনে আগাবো। খেয়াল করেন এরপর হচ্ছে আমাদের এইচ, এরপর হচ্ছে আমাদের এইচ। এইচ মানে কি? আমরা গতকাল শিখছি, এইচ মানে হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, এইচ মানে হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবক। প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কি? এবার আসেন আরেকটু মজায়। হ্যাঁ, প্ল্যাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻27 অথবা 34, 27 অথবা 34। খুব ভালো মতো খেয়াল করেন, আমি একটু দেখি। আচ্ছা, প্রান্ত রয় ভাইয়া বলছে হচ্ছে ফিজিক্সে তো এই ম্যাথগুলো এসআই এককে করে। হ্যাঁ আমিও আপনার সাথে একমত, ফিজিক্সে এই ম্যাথগুলো এসআই এককে করে, আর এইখানে মানে আমাদের কেমিস্ট্রিতে এইগুলো সিজিএস এককে করলে অনেক বেশি সুবিধা পাওয়া যায়, সিজিএস এককে করলে অনেক বেশি সুবিধা পাওয়া যায়। আমি বারবার বলছি, আপনি যদি এসআই এককের সাথে অভ্যস্ত হয়ে থাকেন আপনি এসআই একক দিয়ে করতে পারবেন, এসআই একক দিয়েই করেন। আর যদি সিজিএস এককের সাথে অভ্যস্ত হয়ে থাকেন আপনি সিজিএস একক দিয়ে করবেন। আপনি ফিজিক্সের প্রবলেমগুলো চাইলে সিজিএস একক দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদিও ডিপেন্ড করে হচ্ছে আমাদের গিভেন ডাটার উপর, ডিপেন্ড করবে হচ্ছে আমাদের গিভেন ডাটার উপর। সো ওই হিসেবে আমাদের একটু কাজ করতে হবে। সাদমান সাকিব ভাই বলছে হচ্ছে একটু আসতে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো ভাই, চেষ্টা করব। আমি যদিও একটু রেস্ট নিব, একটু পরে রেস্ট নিব, আপনাদের জন্য জিনিসটা রেখে দিব। খেয়াল করেন এই যে 6.626 ইন্টু 10⁻, এখানে দুইটা মান হইতে পারে, 27 হতে পারে আবার 34 হতে পারে। খেয়াল করেন, খুব ভালো মতো খেয়াল করবেন, খুব ভালো মতো খেয়াল করেন। এই যে 6.626 ইন্টু 10⁻⁻27ও হইতে পারে, 34ও হইতে পারে। আপনি কোনটা ইউজ করবেন? আমরা পড়তেছি হচ্ছে সিজিএস এককে, আমরা পড়তেছি হচ্ছে সিজিএস এককে। তার মানে আমার ইউজ করতে হবে আসলে কি জিনিস? আমার ইউজ করতে হবে আসলে 27, আমার ইউজ করতে হবে 27, আমার ইউজ করতে হবে 27। তার মানে এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবেন, 6.626 ইন্টু 10⁻27, আমি লাল কালি দিয়ে লিখলাম। এখানে ভুলেও কেউ 34 দিবেন না, মানে 34 দিবেন না। এরপরে একক, এইটা হচ্ছে আরেকটা মজার জিনিস। একক সবসময় ইউজ করতে হবে, এখানে একক ইউজ করতে হবে আর্গ সেকেন্ড, আর্গ সেকেন্ড। খেয়াল করি একক মানে এখানে এককটা ইউজ করতে হবে ইআরজি, মানে আর্গ আর হচ্ছে সেকেন্ড। একটা মিনিট, খেয়াল করি এই ইআরজি আর হচ্ছে সেকেন্ড, এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবেন। ইআরজি আর সেকেন্ড খুব ভালো মতো খেয়াল করেন। যদি আমি এখানে 34 দিতাম, যদি আমি এখানে লিখতাম যে 6.626, এতটুকু কি দেখা যায় বোর্ডের মধ্যে? হ্যাঁ দেখা যায়।
6.626 ইন্টু 10⁻⁻34 এই জিনিসটা দিতাম, তখন কিন্তু এখানে আমার জুল সেকেন্ড দিতে হইতো। খেয়াল করেন, যদি আমি 34 দেই মানে এসআই এককে নিয়েই, তখন কিন্তু জুল সেকেন্ড দিতে হবে। বারবার এই জিনিসগুলোতে আমাদের মধ্যে যাতে কনফিউশন না ক্রিয়েট হয়, আমি কিন্তু প্রত্যেকটা বলে দিচ্ছি। খেয়াল করেন, এইখানে -31 দিলে এসআই একক, তখন এইখানে ইউজ করতে হবে হচ্ছে 4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ, এটা ইউজ করা যাবে না। এখানে ইউজ করতে হবে কুলম্ব একক, মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻19। আবার খেয়াল করেন, প্ল্যাঙ্কের ধ্রুবকের ক্ষেত্রে 6.626 ইন্টু 10⁻27, এইটা আমাদের হচ্ছে সিজিএস একক। যদি আমি এসআই এককে নিতে চাই, এখানে দিতে হবে 34, এককের মধ্যে চেঞ্জ আসবে। এখানে আমরা লিখবো হচ্ছে ইআরজি সেকেন্ড, আর এখানে লিখবো হচ্ছে জুল সেকেন্ড। এই কথাটা খুব ভালো মতো মাথায় রাখবেন, এই কথাটা খুব ভালো মতো মাথায় রাখবেন। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারতেছি। আচ্ছা, ইআরজি আর জুলের মধ্যে পার্থক্য বা মিল টিল কোথায়? হ্যাঁ, আমি একটু এই জিনিসগুলো মুছে দিই, আমার এই জিনিসগুলো লাগবে, আমার এই 3টে ইকুয়েশন লাগবেই। হ্যাঁ, আচ্ছা, আমি এক কাজ করতে পারি। আচ্ছা, একটা মিনিট, আমি এখানে গুণগত রসায়নটা রাখতেছি। গুণগত রসায়ন বোর্ডের উপরে দেখা যায় না? বোর্ডের একবার উপরে পার্ট, সরি, বোর্ডের একেবারে উপরে পার্ট কি দেখা যায়? হৃদয় বলতেছে ভাই একটু আস্তে। আচ্ছা ঠিক আছে হৃদয়, আমি চেষ্টা করতেছি। আচ্ছা, গুণগত রসায়ন, আমি একটু এই পার্টটা লিখে রাখলাম, গুণগত রসায়ন, গুণগত রসায়ন এই পার্টটা রাখলাম। আচ্ছা, আমি এক কাজ করি, এই সূত্রগুলোকে একটু ছোট করে লিখি, আপনারা আপনার একটু রেস্ট নেন, কারণ আমার এই জিনিসগুলো আবার লাগবে। হ্যাঁ, আমার এই জিনিসগুলো আবার লাগবে। তাহলে আমি এক কাজ করি, একটু মুছে দিই। আমি একটু মুছে সূত্রগুলো একবারে সাইডে সুন্দর করে লিখে রাখতেছি। তার মানে আমাদের প্রথম হচ্ছে আমাদের আর এর ইকুয়েশন। তাহলে আর এর ইকুয়েশন হচ্ছে কি, n স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই 4 স্কয়ার mz e স্কয়ার। আশা করি ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে v এর ইকুয়েশন হচ্ছে 2 ze স্কয়ার ডিভাইডেড বাই nh 2 ze স্কয়ার স্কয়ার ডিভাইড বাই nh। আচ্ছা, একেবারে লাস্টে যে আমরা এর ইকুয়েশন পাইছি, এর ইকুয়েশনটা ছিল হচ্ছে -2 স্কয়ার z স্কয়ার m e⁴ ডিভাইডেড বাই n স্কয়ার h স্কয়ার। ঠিক আছে, আশা করি। আচ্ছা, এই 3টা জিনিস লিখলাম, এই 3টা জিনিস একটু রাইখা দিই সাইডে, আমাদের এই পার্টটা একটু পরপর কাজে লাগবে। আচ্ছা, একটু খেয়াল করি, দেখেন ইআরজি আর জুলের মধ্যে মিলটা কোথায় আর পার্থক্যটা কোথায়, খুব ভালো মতো মাথায় রাখেন। দেখেন, যখন আমি আর্গ একক ইউজ করব, আর্গ ইআরজি একক ইউজ করব, খেয়াল করেন, এটা যদি আমি সিজিএস এককে নিই, সিজিএস মানেই তো আপনি বুঝতেছেন সেন্টিমিটার থাকবে, গ্রাম থাকবে, সেকেন্ড থাকবে, রাইট? আচ্ছা, তখন এখানে আমি লিখি হচ্ছে গ্রাম সেকেন্ড স্কয়ার, সরি সেন্টিমিটার স্কয়ার, সেন্টিমিটার সি দিয়ে না, সিএম, সেন্টিমিটার স্কয়ার আর সেকেন্ড ইনভার্স 2। খেয়াল করি, এই জিনিসটা একটু মাথায় রেখেন। আর যদি আমি বলি জুল থাকলে এখানে কিন্তু গ্রাম হবে না, এখানে হবে হচ্ছে কেজি, এখানে সেন্টিমিটার স্কয়ার হবে না, এখানে হবে মিটার স্কয়ার, আর এস ইনভার্স 2 সেম থাকবে। খেয়াল করি, আর্ক মানে হচ্ছে গ্রাম ইন্টু সেন্টিমিটার স্কয়ার ইন্টু সেকেন্ড ইনভার্স 2, আর জুল মানে হচ্ছে কেজি ইন্টু মিটার স্কয়ার ইন্টু সেকেন্ড ইনভার্স 2। খেয়াল করি, এই দুইটা পার্ট মাথায় রাখবো। আর প্ল্যাঙ্কের ধ্রুবকের সাথে কিন্তু এই ইআরজির সাথে একটা সেকেন্ড আছে, জুলের সাথেও কিন্তু একটা সেকেন্ড আছে। তার মানে এখানে একটা সেকেন্ড দিব, এখানে একটা সেকেন্ড দিব। আপনি বুঝতেই পারতেছেন, ফাইনালি আমাদের এখান থেকে আসলে এস ইনভার্স 1 আসবে, আমি ওই পেছানোতে যাচ্ছি না। আপনি মাথায় রেখেন ইআরজি আর জুলের ব্যাপারটা, এই জিনিসটা একটু মাথায় রেখেন। তার মানে আরেকটা কথা খেয়াল রাখেন, আপনি বুঝতেই পারতেছেন, ইআরজি যেই কথা জুল কিন্তু সেই কথা, মানে ইআরজি আর জুল হচ্ছে পরস্পরের ইকুইভ্যালেন্ট। তার মানে আমি বলতেই পারি, যদি আমি শক্তির ইকুয়েশন কাজে লাগাই, শক্তির ইকুয়েশনের সিজিএস মানটা হচ্ছে ইআরজি, ইআরজি এককে আসবে, আর এসআই মানটা আসবে হচ্ছে জুল এককে। খুব ভালো মতো জিনিসগুলো নোট ডাউন করে নেন ভাইয়া, আমি আপনাদের জন্য বারবার রিপিট করতেছি। আবার একটু আসি, যখন আমাদের জেড বলবে, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, হাইড্রোজেনের জন্য 1, লিথিয়ামের জন্য 2, বেরিলিয়ামের জন্য হচ্ছে 3, হিলিয়ামের জন্য হচ্ছে 2, লিথিয়ামের জন্য 3, বেরিলিয়ামের জন্য 4। এই পার্টগুলো মাথায় রেখেন। পারমাণবিক সংখ্যা এম হচ্ছে ইলেকট্রনের ভর আমি গ্রামে নিব যদি সিজিএস ইউজ করি।
9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম। যদি আমি সিজিএস ইউজ করি তখন কিন্তু 28 আর গ্রাম। যদি আমি এসআই ইউজ করতাম এসআই, আমি একটু দাগ দিই, হ্যাঁ, যদি আমি এসআই ইউজ করতাম তখন কিন্তু এখানে 10⁻31 কেজি লিখতাম, 10⁻31 কেজি লিখতাম। খুব ভালো মতো খেয়াল করেন। তারপরে যদি ইলেকট্রনের চার্জ, এটা হচ্ছে সিজিএস, হ্যাঁ, এগুলো হচ্ছে সব সিজিএস। এই সিজিএস এককে আমি 4.8 ইন্টু 10⁻10 ইএসইউতে নিছি। যদি এসআই এককে নিতাম তখন কিন্তু আমাদের ওই যে ছোটবেলার কুলম্বের ব্যাপারটা আসতো, 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, হ্যাঁ, কুলম্বের ব্যাপারটা আসবে। আর যদি আমি প্ল্যাঙ্কের ধ্রুবকের ব্যাপারটা বলি, প্ল্যাঙ্কের ধ্রুবক হচ্ছে 6.626 ইন্টু 10⁻27। যদি আমি এসআই এককে নেই তখন কিন্তু আসবে 10⁻34, 10⁻34। ইআরজি এস এখানে কিন্তু হবে জুল এস, মানে ইআরজির জায়গায় আসবে জুল, সেকেন্ডের জায়গায় সেকেন্ড থেকে যাবে। এই জিনিসটা মাথায় রাখেন। আর তার মানে আপনি বুঝতেই পারতেছেন, যদি এনার্জির জন্য আমরা কাজ করি, এনার্জির জন্য আমি যদি কাজ করি তখন এসআই এককে নিলে আসবে জুল, আর সিজিএস এককে নিলে আসবে ইআরজি। আবার আরেকটু কথা ক্লিয়ার করে দেই, যদি আমি বেগের ব্যাপারে কাজ করি, এই জিনিসটা আশা করি সবাই তুলছেন খাতার মধ্যে। আহমেদ আকিব ভাইয়া বলছে হচ্ছে নোয়াখালী থেকে দেখতেছি, থ্যাংক ইউ আহমেদ আকিব ভাইয়া। তারপরে হচ্ছে বলছে জুবাইর ভাইয়া বলছে একটু রেস্ট নেন। আচ্ছা, তারপরে বলছে বায়াজিৎ রাফি ভাইয়া দেখতেছে। তারপর হচ্ছে ভাইয়া মানগুলো কি মুখস্থ করতে হবে, সিজিএস বা একক বের করার নিয়ম আছে? হ্যাঁ ভাই, নিয়ম তো আছে, নিয়ম হচ্ছে বেসিক নিয়ম। ওই নিয়ম যদি আপনি মনে রাখতে চান তখন কিন্তু আপনি আরো গোলমাল পাকায় ফেলবেন। যার জন্য মানগুলা মুখস্থ বলতে আমার ডিকশনারিতে কোনো কথা নাই, মুখস্থ কথাটাই আমি অপছন্দ করি। ব্যাপারটা হচ্ছে আপনি যতবার লিখবেন, যত বেশি ম্যাথ করবেন, যত বেশি উত্তর মিলবে না, বারবার খেয়াল করেন, যত বেশি আপনার সাথে বইয়ের উত্তর মিলবে না ততক্ষণ পর্যন্ত আপনার প্র্যাকটিস চলতে থাকবে, এন্ড আপনি দিন শেষে গিয়ে মানগুলো মনে রাখতে পারবেন। উত্তর যদি মিলে যায় তাহলে আর মান মনে রাখতে পারবেন না। তার মানে আপনার কাজ হচ্ছে বই দেখে প্র্যাকটিস করা, আর বারবার মান যাতে না মিলে ওই ব্যবস্থা করা। মানে আপনি নেগেটিভলি নিয়েন না, মান যদি না মিলে তখন আপনার মাথায় থাকবে যে আমি কেন এই মানটা আমার মিলে নাই, কোন মান ইউজ করার জন্য আমার মানটা মিলে নাই, তার মানে আমার এই মানটা ইউজ করা যাবে না, এই মানটা ইউজ করা যাবে। এই উপলব্ধিটা যখন আপনার মধ্যে আসবে তখনই কেবল আপনি আসলে মনে রাখতে পারবেন জিনিসটা, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে আমি বলছি উত্তর মিলবে না, এই জিনিসটা কিন্তু যাতে বাসা পর্যন্ত থাকে। মানে ব্যাপারটা হচ্ছে বাসার বাইরে যাতে জিনিসটা না যায়। পরীক্ষা হলে গিয়ে যদি আপনার না মিলে তাহলে ভাই জীবন রেখা লাভ নাই, মানে নেগেটিভলি নিয়েন না। মানে ব্যাপারটা হচ্ছে আপনার বাসায় প্র্যাকটিস করতে হবে। যদি বাসায় প্র্যাকটিস করেন বেশি বেশি করে, তাহলে পরীক্ষা হলে গিয়ে আপনি মিলাইতে পারবেন। তখন আর সূত্র, এই যে মানগুলো মুখস্থ রাখার এই ব্যাপারটা আসবে না। খেয়াল করি, মাথায় রাখবেন, যখন আমরা এনার্জির কোশ্চেন থেকে এনার্জি বের করব, এনার্জির সিজিএস একক হচ্ছে আর্ক, এনার্জির এসআই একক হচ্ছে জুল। আচ্ছা, তারপরে একটু খেয়াল করি, আপনি বুঝতেই পারতেছেন আমি এরপরে কি কথাটা বলবো। আমি যদি বেগ বের করি, ভ্যালোসিটি বের করি, বেগের সিজিএস একক আসবে, বেগের সিজিএস একক কিন্তু আসবে সেন্টিমিটার পার সেকেন্ড, মানে এটা হচ্ছে আমার বেগের সিজিএস মান। আর বেগের এসআই মানটা আসবে হচ্ছে মিটার পার সেকেন্ডে। বুঝাইতে পারছি মনে হয়। আবার আমি যদি আর এর কথা বলি, আর এর মানটা আসবে কিন্তু আমাদের সেন্টিমিটারে যদি আমি সিজিএস এককে নেই, আর আর এর মানটা মিটারে আসবে যদি আমি এসআই এককে নেই। এই পার্টগুলো খুব ভালো মতো খেয়াল রাখবেন, তাহলে আমাদের ম্যাথ মিলাইতে অনেক ইজি হবে। আর বারবার বলতেছি, আমরা বোরের পরমাণু মডেলের যে অ্যাপ্লিকেশনগুলো, এই ইকুয়েশনগুলো বের করছি, সব কিন্তু আমরা সিজিএস এককে বের করছি। মানে যত ইকুয়েশন আছে আমরা সিজিএস কাজে লাগাই তারপরে বের করছি। যদি সিজিএস কাজে না লাগান তাহলে কিন্তু গোড়া থেকে সমস্যা হবে। মানে যদি আপনি এসআই করতে চান তাহলে কিন্তু চেহারাগুলো এরকম আসবে না। এসআই একক করতে গেলে 1/4πε0 আসবে, তখন কিন্তু আর এই জিনিসগুলোর চেহারা এরকম দেখবেন না, এপসাইলন কিন্তু থেকে যাবে। যার জন্য আমি আগে থেকেই বলে রাখতেছি, আমাদের যে সূত্রের প্রতিপাদনগুলো আমরা এতক্ষণ পর্যন্ত করছি সবগুলো ছিল হচ্ছে সিজিএস এ, সবগুলো ছিল কিসে, আমি বারবার বলছি এই কথাটা, আবার বলতেছি, সবগুলো ছিল হচ্ছে সিজিএস এ। যার জন্য আপনি এই জিনিসগুলো আশা করি মনে রাখতে পারবেন। তো এতটুকু যদি হয়ে থাকে, আপনি সুন্দর মতো একটা স্ক্রিনশট মেরে রাখেন যাতে করে আর কোনো সমস্যা না হয়। এই যে জেড মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা, লেখাটা বাজে হয়েছে, তারপর আশা করি বুঝে নেবেন। এই জেড মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা, জেড এর কোনো সিজিএস এসআই নাই। তারপরে এন মানে হচ্ছে কক্ষপথের নাম্বার, কোনো সিজিএস এসআই নাই। আমাদের ভর মানে হচ্ছে গ্রামে হচ্ছে সিজিএস, কেজিতে হচ্ছে এসআই। ইলেকট্রন ইএসইউ মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এটা হচ্ছে আমাদের সিজিএস, এটা হচ্ছে আমাদের কুলম্ব হচ্ছে এসআই। আবার খেয়াল করেন এইচ
আর্ক সেকেন্ড, এটা হচ্ছে আমাদের সিজিএস মানে 27, আর 34 হচ্ছে জুল সেকেন্ড, এটা হচ্ছে আমাদের এসআই। আচ্ছা, তারপরে আমরা বলছি এনার্জি, এনার্জির জন্য আর্ক আসবে সিজিএস, এসআই আসবে হচ্ছে আমাদের জুল। ভি এর জন্য সেন্টিমিটার পার সেকেন্ড আসবে হচ্ছে সিজিএস, মিটার পার সেকেন্ড আসবে হচ্ছে জুল, সরি মিটার পার সেকেন্ড আসবে এসআই, আর আর এর জন্য সেন্টিমিটার আসবে হচ্ছে সিজিএস, আর মিটার আসবে হচ্ছে আমাদের এসআই। একটু খেয়াল করেন, আমি দুইটা কেন বলে দিলাম, দুইটাই বলে দিলাম কারণ এইখানে আমাদের যতগুলো স্টুডেন্ট এখন পর্যন্ত দেখতেছে সবাই কিন্তু একই ক্যাটাগরির না, মানে কেউ এসআই অভ্যস্ত, কেউ সিজিএস অভ্যস্ত, যার জন্য আমি আপনাকে দুইটাই বলে দিলাম। আপনারা যেই ক্যাটাগরিতে পড়েন, মানে আপনি যদি এসআই ওয়ালা হন আপনি এসআই এর মানগুলো লিখবেন, আপনি যদি সিজিএস ওয়ালা হন আপনি এই সিজিএস এর মানগুলো লিখবেন। এন্ড মনে রাখবেন শুধু একটাই, বারবার বলতেছি, দুইটা একসাথে মনে রাখতে চান না, আপনি শেষ হয়ে যাবেন। যে কোনো এক সাইড মনে রাখবেন, যে কোনো একভাবে আগাবেন, তাহলে দেখবেন ম্যাথ অবশ্যই মিলবে, যে কোনো স্যারের বইয়ের ম্যাথ মিলবে। হ্যাঁ, আমরা অনেকে বলি গুহ স্যারের বইয়ের ম্যাথ মিলতে চায় না, ব্যাপারটা হচ্ছে গুহ স্যারের সব দেখে যদি আপনি ম্যাথ করতে চান ম্যাথ মিলবো কেমনে? গোসারের সলভ দেখে যদি আপনি ম্যাথ করতে চান মিলবো কেমনে? গোসারের সলভ করা আছে এসআই এর মধ্যে, আপনি ম্যাথ সাজাইছেন সিজিএস এর মধ্যে, তাহলে মিলবো কেমনে? ব্যাপারটা হচ্ছে আপনি সলভ দেখবেন না কোনো সময়, সলভ দেখলে আপনি নিজের জিনিসটা গুলাই ফেলবেন, এই জন্য আপনি নিজে নিজে করবেন। হ্যাঁ ঠিক আছে, গোসারের বইয়ে কিছু আপনার হাই কনসেপ্টের জিনিসপত্র দেওয়া থাকে, এটা আমিও মানি আপনিও মানেন, তারপরেও আমাদের কাজ কি, আমাদের বেসিক ডেভেলপগুলো যাতে ঠিকঠাক থাকে, তারপরে আমরা যাতে ইজি ম্যাথগুলো আগে করতে পারি। ইজি বলতে কোনো কিছু ইজি না, সবগুলোই আমাদের বেসিক ম্যাথ। বেসিক ম্যাথগুলো যদি খুব ভালো মতো আপনি করতে পারেন তাহলে সবই হবে। আমি একটু পানি খাই, আপনি জাস্ট এই জিনিসটি স্ক্রিনশট তুলে রাখেন। আমরা এই জিনিসগুলো দিয়ে এখন আর একটু ফার্দার অ্যাপ্লিকেশনে যাব, এই জিনিসগুলো থেকে সম্পর্ক বের করব। খেয়াল করি, আর এর মান জানছি, ভি এর মান জানছি, ই এর মান জানছি, আর এর মান, ভি এর মান, ই এর মান জানছি আমরা ইকুয়েশনের মাধ্যমে। আমরা এখন এদের নিজস্ব কিছু সিস্টেম আছে, বেসিক কিছু থিওরি আছে, আমরা ওইগুলো নিয়ে কথাবার্তা বলবো। আপনি স্ক্রিনশট মেরে রাখেন, আমি একটু ক্লাসটা চেক করি। রবিন ভাইয়া লক্ষ্মীপুর থেকে, থ্যাংক ইউ রবিন ভাইয়া। জুবাইর ভাই বলছে হচ্ছে আপনার এসআই একক অভ্যস্ত, ন্যাচারাল এসআই একক অভ্যস্ত হলে আপনি এসআই একক দিয়ে করবেন, কোনো সমস্যা নাই, এসআই একক দিয়েই করেন। বোর্ডের সব কিছু দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, খালি তারিখটা দেখা যাচ্ছে না। আচ্ছা, তারিখ না দেখা গেলে খুব একটা সমস্যা হবে না। অবশ্যই মাথায় রাখবেন যে আমরা যাতে খুব ভালো মতো এই এককগুলোর দিকে আর হচ্ছে মানগুলোর দিকে খেয়াল রাখি, কারণ এককগুলো আর মানগুলোর দিকে যদি খেয়াল না রাখি তখন কিন্তু আমরা গ্যাঞ্জামের মধ্যে পড়ে যাব। যার জন্য আমরা যে কাজটা করব, খেয়াল করি, আপনারা অবশ্যই কাইন্ডলি ভাইয়া ক্লাসটা বিভিন্ন জায়গায় শেয়ার করতে থাকেন, তাহলে হবে কি অনেকজন মিলে একসাথে দেখতে পারবে, কাইন্ডলি যারা যারা দেখতেছেন তাদেরকে আমরা বলতেছি হচ্ছে যাতে আপনারা একটু জিনিসটা দেখেন, তাহলে হবে কি অনেক মানুষ একসাথে দেখতে পারবে, তাহলে ভালো হবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা ডিরেক্টলি হচ্ছে চলে যাব হচ্ছে আমাদের পরের পার্ট, মানে আমরা বলছিলাম হচ্ছে আমরা সম্পর্ক দেখাবো, তো আমরা একটু সম্পর্কে আসি, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু খেয়াল করি, আমরা আশা করি আপনাদের ব্যাসার্ধের ব্যাপার বুঝাইতে পারছি, তারপর হচ্ছে আমাদের ভি এর ব্যাপার বুঝাইতে পারছি, আর ই এর ব্যাপার বুঝাইতে পারছি। এখন আমরা জাস্ট হচ্ছে একটু সম্পর্কগুলো দেখবো। সম্পর্কগুলো দেখলে হবে কি আমাদের আরো কিছু মিসকনসেপশন দূর হয়ে যাবে, তাহলে আমরা এটা কাজ করি, আমরা মুছে দিই। হ্যাঁ, আমরা মুছে দিচ্ছি। আচ্ছা, আমরা এখন একটা কোশ্চেন সলভ করবো, খেয়াল করি। এইগুলো মুছতেছি কেন রে ভাই, মানে আমি এগুলো কেন মুছবো?
এ স্কয়ার এইচ স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার। খেয়াল করি এগুলো হচ্ছে আমাদের তিনটে সূত্র। এখন আমরা এই তিনটে সূত্র দিয়ে কিছু কোশ্চেন, এন্ড আগে বলছে আমাদের এই কোশ্চেনগুলো করার মূল ব্যাখ্যা কি, কোশ্চেনগুলো করার মূল ব্যাখ্যা হচ্ছে আমরা যাতে করে কিছু বেসিক সূত্র এখান থেকে ডেভেলপ করতে পারি। কিছু ভাইয়া ফিজিক্স ভাই কেমিস্ট্রি এসে এককে ম্যাথ করতে বারণ করে। কেমিস্ট্রি প্রান্তরায় ভাইয়া কেমিস্ট্রি টিচার এসে এককে ম্যাথ করতে বারণ করে। আচ্ছা আগেই তো বলছি ভাইয়া কেন আসলে বারণ করা, ব্যাপারটা হচ্ছে আপনাদের ভালোর জন্য বারণ করা। ব্যাপারটা হচ্ছে আপনারা যাতে গ্যাঞ্জাম না লাগায় ফেলেন এই জন্য বারণ করে, আপনাদের খারাপ চায় না, তারা ভালোই চায়, এই জন্য আসলে বারণ করে। তো আপনি চাইলে এসে এককে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আসলে এসে এককের সাথে আপনার কেমিস্ট্রি টিচারদের ওই যে মানে যে একটা সম্পর্ক ভালো না, কারণ এখানে অনেক আজে বাজে জিনিস এসে পড়ে, এই জন্য আমরা সিজিএস এককটাকে প্রেফার করি, এস এককে করলে কোনো সমস্যা নাই। আচ্ছা তারপর একটু খেয়াল করেন আমাদের আজকে প্রথম কোশ্চেন আমরা একটু লিখলাম। হ্যাঁ, আমাদের কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন 1 হচ্ছে হাইড্রোজেন পরমাণুর, আমরা কোশ্চেন একটু খেয়াল করি, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ, সরি এটা না করে আমরা অন্যটা করি, অনেকগুলো কোশ্চেন সলভ করবো ইনশাআল্লাহ। আচ্ছা থাকুক এটা, আমরা লিখতেছি একটি ইলেকট্রন প্রথম শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে যাচ্ছে, তৃতীয় শক্তি স্তরে যেতে যাচ্ছে আর কি, তৃতীয় শক্তি স্তরে গেল। কত শক্তির প্রয়োজন হবে খেয়াল করি, এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন, কত শক্তির প্রয়োজন হবে। আচ্ছা আমি যদিও আসলে এই কোশ্চেনটা সলভ পুরোপুরি করাবো না, আপনাদের হাতে দায়িত্ব দিয়ে দিব। আমি আসলে এই কোশ্চেনটা করছি এই কোশ্চেনটা যে জন্য করছি এটার কারণটা আপনি একটু পরে বুঝবেন। খেয়াল করেন আমি যদি একটু গ্রাফিক্যালি জিনিসটাকে দেখতে চাই, ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে আমাদের তৃতীয় শক্তি স্তর। খেয়াল করি একটা ইলেকট্রন সে এই জায়গাতে আছে, প্রথম শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে যাইতে চাইতেছে, মানে প্রথম শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে যাইতে চাইতেছে, ইলেকট্রনটা এই জায়গায় আসতে চাইতেছে। এটা হচ্ছে আমাদের N1 আর এটা হচ্ছে আমাদের N3, আপনি বুঝতেই পারতেছেন। এখন আমাদের বলছে কি পরিমাণ শক্তির প্রয়োজন, এইখান থেকে এটা যদি হয় E1 এটা হবে E3, আর আমরা জানি শক্তির প্রয়োজন বা হচ্ছে ডেল ই সমান হচ্ছে E3 মাইনাস E1, এটা আমরা সবাই জানি। খেয়াল করি যারা গত ক্লাস করছেন, আমি একটু পরে মানে ক্লাস শেষে এই ক্লাসের এখানে আসলে ডিসক্রিপশন বক্সে আমি আপনার আগের ক্লাসের লিঙ্ক দিয়ে দিব। তো আপনি যেই কাজটা করবেন, ডেল ই সমান হচ্ছে E3 মাইনাস E1, এই জিনিসটা আগের ক্লাসে বোঝানো হয়েছে, আমি আর ব্যাখ্যায় যেতে চাইতেছি না, আমি আসলে অন্য জায়গায় যেতে চাইতেছি, এই জন্য আমি এখানে খুব বেশি কথা বলবো না, আমি জাস্ট আমাদের কাজে যাব। তাহলে খেয়াল করি E3 মাইনাস E1 আসবে, রাইট? আচ্ছা তাহলে আমরা কি E3 মানটা বের করব, দেন হচ্ছে E1 এর মান বের করব, এরপরে হচ্ছে আমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা সবসময় মাথায় রাখবেন E1 এর মান ফিক্সড, E1 এর মান সবসময় ফিক্সড। E1 এর মান কত? E1 এর মান হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট, -13.6 ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে E1 এর মান, এটা ফিক্সড মান, সো এখানে আমাদের আর কোনো গ্যাঞ্জাম নেই। আচ্ছা এবার লাইনে আসেন, আমি কি বলতেছি E3 কিভাবে বের করব। এক কাজ করি, আমি আপনার জন্য একটু খেলাধুলা করি। দেখেন E1 মানে কি আর En মানে কি। E1 মানে হচ্ছে 1 নম্বর শক্তি স্তরের জন্য যে শক্তি, আর En মানে হচ্ছে n-তম শক্তি স্তরের জন্য যে শক্তি, রাইট? আচ্ছা তাহলে আপনি যে কাজটা করবেন, এখানে আসলে শক্তির মানগুলো বসান। E1 এর জন্য আমরা এই ইকুয়েশনটা বসাই, n স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার z m e স্কয়ার। এই জিনিসটা আপনি বুঝতেই পারতেছেন। সরি এটা En না, এর তো হচ্ছে নিচেরটা, সরি ভুল লিখছি।
দেখেন তাহলে আমরা ই বের করবো। হ্যাঁ, তাহলে ই ওয়ানের জন্য যে কাজটা করব, -2 লিখলাম, পাই স্কোয়ার লিখলাম, জেড স্কোয়ার লিখলাম, m e⁴ লিখলাম, খেয়াল করি। আর নিচে হচ্ছে h স্কোয়ার লিখলাম। কেন? কারণ E1 মানে কি, 1 নম্বর শক্তি স্তরে ই এর মান, তার মানে n এর মান হচ্ছে 1, যার জন্য 1 স্কোয়ার লেখা যেই কথা না লেখা একই কথা, তারপর লিখে দিলাম। এবার হচ্ছে E2 বলতে আমরা কি বুঝবো, সরি E2 না, আমরা En বের করি। En মানে n-তম শক্তি স্তর, n-তম শক্তি স্তরের জন্য, তার মানে n = n, n-তম শক্তি স্তরের জন্য কি আসবে একটু খেয়াল করি। -2 লিখলাম, পাই স্কোয়ার লিখলাম, জেড স্কোয়ার লিখলাম, m e⁴ লিখলাম। n কিন্তু n থাকবে, কারণ n এর মান আমি জানি না, এটা n-তমর জন্যই বের করতে যাচ্ছি। এবার আপনার যে কাজটা, আপনি একটু ইকুয়েশন দিয়ে দেন 2 নাম্বার, আর এটা হচ্ছে 1 নাম্বার। আপনি 2 নাম্বারকে যদি 1 নাম্বার দিয়ে ভাগ করেন, খুব ভালো মতো খেয়াল করেন, আমি যদি 2/1 দেই, 2/1 দিই, তার মানে আসলে কিরকম দেখতে আসবে, En/E1 আসবে, En/E1 আসবে সমান সমান, এটা যদি আপনি সিস্টেম করেন মানে লিখেন, কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে থাকবে আসলে n স্কোয়ার, কি থাকবে 1/n²। দেখেন উপরের পোর্শন, এই পোর্শন সব সেম, h স্কোয়ারের পোর্শন সেম, বাকি থাকে হচ্ছে n² আর একটা 1, তাহলে থাকবে হচ্ছে 1/n²। খেয়াল করি, আমি আপনাকে যে জিনিসটা শিখাইতে চাইতেছি সেটা হচ্ছে En/E1 সমান সমান 1/n²। এইটারে আরেকটু সুন্দর করে যদি আপনি লিখতে চান, তখন আপনি লিখতে পারবেন En সমান সমান হচ্ছে E1/n²। তার মানে আমি যদি আরেকটু সুন্দর করে আপনাকে কথাটা বলে দিই, আপনি মনে হয় বুঝে যাবেন পুরো জিনিসটা, আপনি বুঝে যাবেন। সেটা কি, সেটা হচ্ছে দেখেন, আমি যদি ক্লিয়ার বাংলা ভাষায় লিখতে চাই, বাংলা ভাষায় লিখতে চাইলে n-তম কক্ষপথের শক্তি, n-তম কক্ষপথের শক্তি, n-তম কক্ষপথের শক্তি সমান সমান প্রথম কক্ষপথের শক্তি, প্রথম কক্ষপথের শক্তি ডিভাইডেড বাই n-তম কক্ষপথের শক্তি সমান সমান প্রথম কক্ষপথের শক্তি ডিভাইডেড বাই কক্ষপথের স্কোয়ার। কক্ষপথের স্কোয়ার মানে কি, n এর স্কোয়ার, কক্ষপথের নাম্বারের স্কোয়ার, কক্ষপথের নাম্বারের স্কোয়ার। খেয়াল করেন, বাংলাটা যদি ইংলিশ থেকে বাংলাটা যদিও কেমন জানি লাগতেছে, আমি জাস্ট আপনাকে বাংলার মানেটা বুঝাইলাম। তাহলে খেয়াল করি, En সমান সমান হচ্ছে E1/n², E1/n²। তাহলে আমাদের সবসময় যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমরা লিখবো হচ্ছে En মানে n-তম শক্তি স্তরের শক্তি, n-তম শক্তি স্তরের বা কক্ষপথের শক্তি হবে হচ্ছে E1 মানে প্রথম কক্ষপথের শক্তি ডিভাইডেড বাই n² মানে হচ্ছে ওই কক্ষপথের নাম্বার, মানে হচ্ছে 2 তলা 3 তলা, 2 নাম্বার হোক, 3 নাম্বার হোক, 5 নাম্বার হোক, স্কোয়ার হয়ে যাবে। এবার খেয়াল করেন, আমি আপনাকে যে কোশ্চেনটা দিছিলাম, প্রথম শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে যাচ্ছে, তার মানে ডেল ই সমান সমান কি হবে, E1 E3 মাইনাস E1 এই পার্টটা, বা E1 মাইনাস E3 হোয়াট এভার, আমরা ওইখানে যেতে যাচ্ছি না। E3টা বের করবো কিভাবে, দেখেন তো, এই যে n এর জায়গায় কি আমার এখন 3 হবে না, তার মানে আমি কি লিখবো, E3 সমান সমান হচ্ছে E1/3², n² মানে কত, 3²। আমি মনে হয় আপনার এই সম্পর্কটা বুঝে দিতে পারছি। দেন আপনি মানটা ক্যালকুলেট করে বিয়োগ করে দিলেই আসলে উত্তরটা বের হয়ে যাবে। খেয়াল করি, বারবার খেয়াল করি, আপনি মনে করেন কোশ্চেনটাও আমি মুছে দিলাম, খুব একটা সমস্যা হবে না। খেয়াল করব, দেখেন আমরা শক্তির একটা ইকুয়েশনের জন্য আসলে একটা জিনিস প্রুফ করলাম, সেটা হচ্ছে n-তম কক্ষপথের শক্তি, মানে একটা সম্পর্ক, n-তম কক্ষপথের শক্তি হবে প্রথম কক্ষপথের শক্তি ডিভাইডেড বাই কক্ষপথের নাম্বারের স্কোয়ার, মানে En সমান সমান হচ্ছে E1/n², যেখানে E1 এর মান ফিক্স থাকবে, E1 এর মান কত হবে, E1 এর মান হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। এটা আসলে পার্মানেন্ট মান। এবার খেয়াল করব, যে জিনিসটা আমি আপনাকে বলতে চাচ্ছি, দেখেন তাহলে 3 নম্বরের শক্তি আমরা কিভাবে বের করব, E3 সমান সমান হবে
আমি যদি এখানে মান বসাতে চাই -13.6 ডিভাইডেড বাই আসলে কত, -13.6 ডিভাইড বাই আসবে হচ্ছে 9। আবার যদি আপনি দুই শক্তি স্তর মানে দ্বিতীয় শক্তি স্তরের জন্য বের করতে চাইতেন মানে E2, সেখান থেকে হয়তো E1 ডিভাইডেড বাই 2 স্কোয়ার মানে 4, মানে আসলে আমাদের -13.6 ডিভাইডেড বাই 4 এরকম জিনিসটা আসবে। আশা করি আমি বুঝাইতে পারছি। আচ্ছা, আপনার লাবিবা আপু বলছে হচ্ছে গিয়ে E1 এর মান কি অলওয়েজ সব জায়গায় সেম হবে? হ্যাঁ, সব জায়গায় সেম হবে, এটা ফিক্সড মান, এটা কোনো সমস্যা না। তাহলে খেয়াল করি, তাহলে En এর মানটা হবে হচ্ছে E1 ডিভাইডেড বাই n স্কয়ার। এটা হচ্ছে আমাদের একটা সম্পর্ক, কার জন্য সম্পর্ক? শক্তির রাশিমালা থেকে আমরা যে সম্পর্কটা পাইলাম সেটা হচ্ছে En সমান সমান E1 ডিভাইড বাই n স্কয়ার। এটা সবার জন্য ফিক্স থাকবে। তাহলে আমরা এই পার্টটা মুছে দিচ্ছি, আমরা সম্পর্কটা সাইডে লিখে রাখবো। তাহলে ই এর জন্য একটা সম্পর্ক পাইছি আমরা। ই এর সম্পর্কটা কি? ই এর সম্পর্ক হচ্ছে En সমান সমান হচ্ছে E1 ডিভাইডেড বাই n স্কয়ার। এটা হচ্ছে আমার ই এর জন্য সম্পর্ক। এরপরে আমরা চলে যাব হচ্ছে ব্যাসার্ধের জন্য বা বেগের জন্য কি সম্পর্ক আমরা পাবো, বেগের সম্পর্কটা আমরা দেখি। তাহলে আমরা আবার সেম কাজ করব, আমরা V1 বের করব। V1 কত হবে খেয়াল করি, V1 কত? 2 পাই ZE স্কয়ার। n কত? V1 মানে কি? প্রথম শক্তি স্তরের জন্য বেগ, প্রথম শক্তি স্তরের জন্য বেগ, যেহেতু প্রথম শক্তি স্তর তার মানে n এর মান কত হবে 1, আর এখানে আমি h দিলাম। এইবার Vn বের করব। আমি কি বের করব? Vn বের করব। তার মানে আমি যদি এখানে বলি আপনাকে Vn এর কথা, এখানে কি লিখবেন আপনি? 2 পাই লিখবেন, z লিখবেন, e স্কয়ার লিখবেন, নিচে লিখবেন হচ্ছে nh। এইবার আপনার কাজ কি? সিম্পলি এটাকে 1 নাম্বার ইকুয়েশন লেখা, এটাকে 2 নাম্বার ইকুয়েশন লেখা। আপনি যেই কাজ করবেন, ইজিলি 2 থেকে 2 আর 1 ভাগ দিবেন, তাহলে কি আসবে? Vn ডিভাইডেড বাই হচ্ছে V1 সমান সমান, এইখান থেকে আপনি মান পাবেন, এখান থেকে মান পাবেন হচ্ছে আপনি 1/n। এটাই হচ্ছে আমাদের সম্পর্ক। আচ্ছা, সম্পর্কটাকে আরেকটু সুন্দর করে লেখা যায়। তাহলে এইখান থেকে আপনি ফার্দার যে জিনিসটা লিখতে পারবেন সেটা হচ্ছে Vn সমান সমান হচ্ছে 1/n ইন্টু V1। ঠিক আছে ভাইয়া, 1/n ইন্টু V1, এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখেন। 1/n ইন্টু V1, আমরা ব্যাখ্যায় আসতেছি। খেয়াল করি, Vn সমান সমান হচ্ছে V1 ডিভাইডেড বাই n। আমরা এক কাজ করি, একটু একসাথে লিখি। V1 ডিভাইডেড বাই n, এটা হচ্ছে আমাদের v এর মধ্যাকার সম্পর্ক। তার মানে আমি যদি আপনাকে এখন কোশ্চেন করি, খেয়াল করেন, আমি যদি আপনাকে এখন কোশ্চেন করি যে আমার এই যে বেগের মানটা 1 নাম্বার আর 2 নাম্বার, কে কার মধ্যে কত গুণ, কে কার চেয়ে কত বেশি, এদের মধ্যে সম্পর্ক কি, আপনি কি কাজ করবেন? আপনি সিম্পলি কি বলবেন? আপনি বলবেন কি, এক কাজ করি, দ্বিতীয় শক্তি স্তর মানে কি? V2 সমান সমান কি হবে? V1 ডিভাইডেড বাই 2, কেন n মানে হচ্ছে 2, তার মানে আমি বলতেই পারি V1 সমান সমান কি? 2 ইন্টু V2। খেয়াল করি, V1 সমান সমান 2 ইন্টু V2। তার মানে প্রথম শক্তি স্তর মানে প্রথম বোর কক্ষপথের যে বেগের মানটা দ্বিতীয় বোর কক্ষপথের বেগের দ্বিগুণ। যদি আমি এখানে 3 বসাইতাম মানে V3 বসাইতাম, এর নিচেও কিন্তু আসলে 3 আসতো। তার মানে আমরা এখানে কি বসাইতে পারতাম? 3 বসাইতে পারতাম, এন্ড এখানে লিখতে পারতাম হচ্ছে V1 সমান সমান হচ্ছে 3 ইন্টু V3। খেয়াল করি, তার মানে আমি কি লিখতে পারবো যে ভাইয়া প্রথম বোর কক্ষপথের যে বেগ, হচ্ছে তৃতীয় বোর কক্ষপথের বেগের 3 গুণ, আশা করি আমি সম্পর্কটা বুঝাইতে পারছি। তার মানে Vn সমান সমান হচ্ছে V1 ডিভাইডেড বাই n। এটা হচ্ছে আমাদের এইখানের সম্পর্ক, সেটা হচ্ছে Vn সমান সমান হচ্ছে V1 ডিভাইডেড বাই n। তাহলে আমরা এই সম্পর্কটা ওইখানে একটু লিখে রাখবো। হ্যাঁ, সেটা হচ্ছে Vn সমান সমান হচ্ছে V1 ডিভাইডেড বাই n। এটা হচ্ছে আমাদের এই শক্তি স্তরের বোর শক্তি স্তরগুলোর জন্য বেগের মধ্যে সম্পর্ক। এবার আপনি বুঝতেই পারতেছেন আমার কাজটা কি। আমার কাজ হচ্ছে আসলে ব্যাসার্ধের জন্য সম্পর্ক বের করা। ব্যাসার্ধের জন্য সম্পর্কটাও অনেক ইজি। আমরা আবার সেম কাজ করব, আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করব, আর কিছু না। তাহলে আমরা যদি ক্যালকুলেশনটা করতে চাই তাহলে কি লিখবো? আমরা ফার্স্টে লিখবো হচ্ছে R1 এর জন্য বের করব। R1 এর জন্য বের করলে 1 যেহেতু মানে n স্কয়ার, তার মানে 1 স্কয়ার হবে, 1 স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার z m e স্কয়ার। খেয়াল করি,
এটা হচ্ছে R1 এর জন্য। কেন 1 যেহেতু মানে প্রথম শক্তি স্তর, মানে n এর মান কত হবে 1 হবে। এরপর আমরা যে কাজটা করব Rn এর মান বের করব। Rn এর মান যদি আমি বের করতে চাই, Rn এর মানের জন্য n কিন্তু চেঞ্জ হবে না, কারণ এখন হচ্ছে n ইকুয়াল n, তার মানে n স্কয়ার h স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার z m e স্কয়ার, z m e স্কয়ার। এই পার্টটা একটু খেয়াল রাখেন। এরপর আমাদের কাজকে আমরা জাস্ট ভাগ করে দিব, ওই যে 1 আর 2 আগে থেকে দেওয়া আছে। আমরা কি কাজটা করব, Rn ডিভাইড বাই R1, তাহলে কি করব, Rnটা বসাই আমি, আপনারা নিজেরাই বুঝবেন, n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার z m e স্কয়ার ইনটু, আবার লিখলাম যে দেখেন 4 পাই স্কয়ার z m e স্কয়ার ডিভাইডেড বাই 1 স্কয়ার h স্কয়ার। খুব ভালো মতো খেয়াল করলে আপনি দেখবেন সবগুলো জিনিস কাটাকাটি যাচ্ছে, শুধুমাত্র থাকতেছে n স্কয়ার। তার মানে আমাদের সম্পর্ক কিন্তু আসলে রেডি, সম্পর্ক রেডি। তার মানে আমি বলতে পারি Rn সমান সমান হচ্ছে n স্কয়ার ইন্টু R1। খেয়াল করি Rn সমান সমান হচ্ছে n স্কয়ার ইন্টু R1। এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। তার মানে আমি একটা জিনিস আমি শিওর ভাবে বলতে পারবো। এখন যদি আমাকে কোশ্চেন করা হয় যে ভাইয়া বোর কক্ষপথের তৃতীয় শক্তি স্তর, সে বোর কক্ষপথের তৃতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ আর প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি, তখন আমি কি লিখতে পারবো, তখন আমি লিখবো হচ্ছে, দেখেন আমরা যেহেতু এই জিনিসটা জানি, তার মানে আমি লিখতেই পারি R3 সমান সমান 3 স্কয়ার ইন্টু R1। তার মানে আমি বলতেই পারবো যে তৃতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধের 9 গুণ। দেখেন 3 স্কয়ার মানে হচ্ছে 9 গুণ। এগুলো কিন্তু খুব ভালো ভালো অবজেক্টিভ অ্যাডমিশনের জন্য, বারবার বলতেছি এগুলো খুব ভালো ভালো অবজেক্টিভ অ্যাডমিশনের জন্য। তো সবাই এই জিনিসটা খেয়াল করি। তাহলে আমাদের আরেকটা সম্পর্ক আমরা পাইলাম হচ্ছে Rn সমান সমান হচ্ছে n স্কয়ার ইন্টু R1। খেয়াল করি এইবার আমরা যে কাজটা করবো, আমরা সম্পর্কগুলোকে একসাথে লিখে কিছু অবজারভেশনে ট্রাই করব। তাহলে আমরা লিখি কিছু অবজারভেশন। একটু খেয়াল করি আমি সম্পর্কগুলো লিখতেছি, হ্যাঁ। তাহলে Rn সমান সমান হবে n স্কয়ার ইন্টু R1। আমরা একটু আগে সম্পর্ক প্রতিপাদন করছি। আমরা লিখতে পারি Vn সমান সমান V1 ডিভাইডেড বাই n। আমরা লিখতে পারি En সমান সমান হচ্ছে E1 ডিভাইডেড বাই n স্কয়ার। খুব ভালো মতো খেয়াল করার জিনিস, এই যে তিনটা সূত্র আমরা যে একটু আগে প্রতিপাদন করছি, এই তিনটা সূত্রই কিন্তু শুধুমাত্র একটা পরমাণুর জন্য আমি বলতে কি বোঝাচ্ছি, মানে আমি বলতে পারবো না হাইড্রোজেনের সাথে হিলিয়ামের সম্পর্ক কি, হাইড্রোজেনের সাথে লিথিয়ামের সম্পর্ক কি। মানে ব্যাপারটা হচ্ছে দুইটা আলাদা পরমাণুর জন্য আলাদা আলাদা শক্তি স্তর, আলাদা আলাদা ব্যাসার্ধ, আলাদা আলাদা শক্তি, ওদের মধ্যে শক্তি কিন্তু এইগুলো না, ওদের মধ্যে ব্যাসার্ধ কিন্তু এইগুলো না। এইটা হচ্ছে সে একটা পরমাণু, সে হাইড্রোজেনের একটা শক্তি স্তর, দুইটা শক্তি স্তর, তিনটা শক্তি স্তর। মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এইটার সাথে এইটার সম্পর্ক কি। দেখেন মনে করেন আমি আঁকলাম লিথিয়াম 2 প্লাস মানে কি, এই যে 1 নম্বর শক্তি স্তর 2 নম্বর শক্তি স্তর, এটা হচ্ছে 1 নম্বর শক্তি স্তর 2 নম্বর শক্তি স্তর। আমি কিন্তু এই জায়গার 2 নম্বরের সাথে হাইড্রোজেনের 2 নম্বরের সাথে লিথিয়ামের 2 নম্বর মিলাইতে পারবো না। এই যে আমাদের যে সূত্রগুলো আমি মাত্র প্রতিপাদন করছি, এই প্রতিপাদন কিন্তু যে কোনো একজনের জন্য, মানে কি, মানে হচ্ছে শুধু এইটার 2 এর সাথে এইটার 1 এর কি সম্পর্ক, এইটার 1 এর সাথে এইটার ইনফিনিটির কি সম্পর্ক, এইটার 1 এর সাথে এইটার 2 এর কি সম্পর্ক, মানে একটার সাথে আরেকটা সম্পর্ক না, অবশ্যই আলাদা আলাদা, মানে নিজের জন্য সম্পর্ক। আমরা যদিও বের করছি হাইড্রোজেনের জন্য বের করছি, যদি অন্যান্য জনের জন্য বের করতে বলে ওইটাও পারবো, খালি জেড এর মানের মধ্যে চেঞ্জ আসবে। কারণ কি, আমি বারবার বলছি লিথিয়ামের জন্য জেড এর মান কত আসবে, 3 আসবে। হাইড্রোজেনের জন্য লিথিয়ামের জেড এর মান হচ্ছে 1, যার জন্য এরকম ইকুয়েশন গুলো আসছে। আমি বারবার বলতেছি এগুলো হচ্ছে হাইড্রোজেনের জন্য, হাইড্রোজেনের একটার সাথে একটা শক্তি স্তরের সাথে আরেকটা শক্তি স্তরের কি সম্পর্ক, হাইড্রোজেনের 1 এর সাথে 2 এর কি সম্পর্ক, হাইড্রোজেনের 1 এর সাথে 5 এর কি সম্পর্ক, হাইড্রোজেনের 1 এর সাথে 10 এর কি সম্পর্ক, এরকম ব্যাপারটা। হাইড্রোজেনের 1 এর সাথে হিলিয়ামের 10 এর, হিলিয়ামের 2 এর সম্পর্ক এরকম না, জিনিসটা বারবার বলতেছি। আর আপনারা যেহেতু মেইন সূত্র জানেন, তার মানে কি, আমি যদি মেইন সূত্র জানতে পারি, মেইন সূত্র থাকলে যার জন্যই আমাকে বলুক না কেন আমি তার জন্যই কাজ করে দেখাইতে পারবো। শুধুমাত্র এখানে জেড এর মান, মানে জেড এর মানের মধ্যে চেঞ্জ আসবে। কারণ লিথিয়ামের জন্য জেড এর মান আসবে 3, বেরিলিয়ামের জন্য জেড এর মান আসবে 4, আর হিলিয়ামের জন্য জেড এর মান আসবে হচ্ছে 2। এই জিনিসগুলো খেয়াল রেখে তারপরে আমাদের আগাইতে হবে। আশা করি আমি বুঝাইতে পারছি।
এবার আমরা এই যে মাত্র যে বুঝাইলাম এইখান থেকে একটা কোশ্চেন সলভ করে ক্লাসটা শেষ করে দিব। অনেকক্ষণ পড়াইছি, আবার রাতেও ক্লাস আছে, সো ওই হিসাবে আমরা ক্লাসটা শেষ করে দিব প্রায়। আমরা জাস্ট একটা কোশ্চেন সলভ করব, সেটা হচ্ছে কোশ্চেন একটু বুঝেন। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের সাথে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আমি আর লিখলাম, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ R1H মানে কি, হাইড্রোজেনের 1 নম্বরের ব্যাসার্ধ, এরকম ভাবে বুঝেন আর কি, জাস্ট বোঝানোর জন্য লিখলাম। তাহলে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হিলিয়ামের প্রথম কক্ষপথের ব্যাসার্ধের কয় গুণ, মানে হিলিয়ামের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ মানে কি R অফ হিলিয়াম আর 1, মানে ব্যাপারটা হচ্ছে আমি জাস্ট এটা বোঝানোর জন্য লিখছি, বারবার বলতেছি হাইড্রোজেনের 1 নম্বরের ব্যাসার্ধ হিলিয়ামের 1 নম্বরের ব্যাসার্ধের কত গুণ। আমি একটু আগে যে সূত্রগুলো দিয়ে কাজ করছি, এই সূত্র মানে এই যে 3টা সূত্র যে প্রতিপাদন করছি, এই 3টা সূত্র দিয়ে কিন্তু এই ম্যাথ হবে না। কেন হবে না? কারণ এই 3টা সূত্র হচ্ছে নিজের জন্য, মানে আমার একটা শক্তি স্তরের জন্য আমার 5 নম্বর শক্তি স্তর কিরকম এইটার জন্য, অ্যান্ড অবশ্যই হাইড্রোজেনের। বাট এইখানে কিন্তু আসলে দুইটা আলাদা আলাদা পরমাণু নেওয়া হয়েছে, আলাদা আলাদা মৌল নেওয়া হয়েছে, যার জন্য আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে হাইড্রোজেনের আর বের করি আমরা, তাহলে RH কত, RH কিন্তু আপনি জানেন N স্কয়ার H স্কয়ার 4 পাই স্কয়ার ZME স্কয়ার। খেয়াল করি এখানে N এর মান হচ্ছে 1, কেন? কারণ হাইড্রোজেনের N এর মান হচ্ছে 1 আর Z এর মান হচ্ছে 1, আর যেহেতু প্রথম শক্তি স্তর বলা হয়েছে মানে প্রথম কক্ষপথ বলা হয়েছে, মানে N এর মান 1 হবে, আর RH হাইড্রোজেনের Z এর মান হচ্ছে 1। এবার খেয়াল করি R অফ হিলিয়াম মানে হচ্ছে, আচ্ছা এই 1 গুলো মুছে দিই, বাজে দেখাচ্ছে। আর অফ হিলিয়াম মানে হিলিয়ামের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কি হবে খেয়াল করি, যেহেতু প্রথম কক্ষপথ মানে N এর মান 1, কোনো ডাউট নাই, 4 পাই স্কয়ার, এই যে হিলিয়ামের Z এর মান কত, অবশ্যই হিলিয়ামের Z এর মান 2 ME স্কয়ার। এবার খেয়াল করি এই দেখেন এই M কিন্তু ইলেকট্রনের ভর, এই E কিন্তু ইলেকট্রন চার্জ, মানে হিলিয়াম হাইড্রোজেন যার জন্য হোক সব জন্য সেম। এবার আমরা কি কাজ করবো, আমরা জাস্ট ভাগ করে দিব RH ডিভাইডেড বাই R অফ হিলিয়াম। এবার যদি আপনি ভাগ করেন, ভাগ করলে কিছু না, আপনি জাস্ট উপরে একটা 2 পাবেন, নিচে একটা 1 পাবেন, মানে আপনি যদি এটারে ভাগ করেন গুণ করে উল্টিয়ে গিয়ে কাটাকাটি হবে, তখন আপনি পাবেন হচ্ছে RH সমান সমান হচ্ছে 2 ইন্টু R অফ হিলিয়াম। মানে কি ব্যাপারটা বুঝেন, ব্যাপারটা হচ্ছে হিলিয়ামের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হবে কি বলে, হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হবে হিলিয়ামের প্রথম কক্ষপথের ব্যাসার্ধের 2 গুণ। আবার বলতেছি হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হবে হিলিয়ামের প্রথম কক্ষপথের ব্যাসার্ধের 2 গুণ। এটা কিন্তু আমাদের ওই ম্যাথটা ছিল যে হাইড্রোজেন আর হিলিয়ামের মধ্যে সম্পর্ক কি, এটা মানে যে কারোর সাথে যে কারো সম্পর্ক বের করা যাবে, জাস্ট মেইন সূত্রটা জানলেই হবে। আমি জাস্ট আপনাকে এই জিনিসটা বুঝাইলাম যে আমাদের যে এই যে ট্রিক্সগুলা RN VN EN এগুলো শুধুমাত্র হাইড্রোজেনের নিজের জন্য। হাইড্রোজেনের 1 নম্বরের সাথে 5 নম্বরের সম্পর্ক কি, হাইড্রোজেনের 5 নম্বরের সাথে 10 নম্বরের সম্পর্ক কি, ওই জিনিসটা বোঝানোর জন্য কিন্তু আমাদের এই ট্রিক্সগুলো, এগুলো কিন্তু অন্য কারোর জন্য ইউজ করব না। আশা করি বুঝাইতে পারছি। যেমন হাইড্রোজেনের সাথে হিলিয়াম আমরা মেইন সূত্র ইউজ করব, আমরা এই যে আমাদের যে সূত্রের যে অ্যাপ্লিকেশনগুলো আছে বা অনুসিদ্ধান্তগুলো আছে এইগুলো কিন্তু ইউজ করব না। আশা করি আমি বুঝাইতে পারতেছি। জুবাইর বলছে হচ্ছে ভাইয়া এগুলো কি বোর কক্ষপথের জন্য প্রযোজ্য? হ্যাঁ, এগুলো হচ্ছে বোর কক্ষপথের জন্য প্রযোজ্য। তারপরে হচ্ছে আমাদের ইচ্ছেগুলো অজানা। একজন বলছে হচ্ছে ভাইয়া রুটিনটা যদি দিতেন আমাদের সলিউশন প্লাসের পেজ থেকে শনি সোম বুধ শুক্র বিকাল 5 ঘটিকায় কেমিস্ট্রি ক্লাস হয়। শনি সোম বুধ শুক্র, বারবার বলতেছি শনি সোম বুধ শুক্র এই 4 দিন বিকাল 5 ঘটিকায় এসে পড়বেন। মোটামুটি 5:10 বা 5:15 মধ্যে শুরু হয়ে যায়। কেন? কারণ ব্যাপারটা হচ্ছে ক্লাসটা স্টার্ট করতে একটু লেট হয়, কারণ 5টার দিকে আজান দেয়, আসরের আজান দেয়, 5টার দিকে আসরের আজান দেয়। ওই আজানটা শেষ হওয়ার পরে তারপরে ফোনটা ওই ট্রাইপডের মধ্যে সেট করতে আর লাইটিংয়ের ব্যাপারটা একটু সেট আপে একটু সময় নিই আমরা। এ বাদে মোটামুটি 5টা থেকে 5:15 মধ্যে আমরা হাজির হয়ে যাবো
ইনশাল্লাহ, যদি কোনো প্রকার চেঞ্জ না হয়। মানে আপনি সলিউশন প্লাসের পেজের সাথে থাকবেন সবসময়। সলিউশন প্লাসের পেজের সাথে যদি আপনি থাকেন, ওইখানে যদি জানাই দেওয়া হয় যে আজকে ক্লাস হবে না, মানে ক্লাস হবে না। আর যদি কোনো কিছু না জানানো থাকে, তার মানে হচ্ছে ক্লাস হবে, বা ক্লাস যদি আমি টপিক জানাই দিতে চাই জানাই দিই, কোনো সমস্যা না। মানে আপনি এতটুকু শিওর থাকেন, শনি সোম বুধ শুক্র বিকাল 5 ঘটিকায় আমরা এখানে কেমিস্ট্রি ক্লাস করি। তো সময় মতো আইসা পড়েন, অ্যান্ড অবশ্যই সলিউশন প্লাসের সাথে থাকবেন। দোয়া করবেন সলিউশন প্লাসের সবার জন্য, পুরো টিম মেম্বারের জন্য, অ্যান্ড আমার জন্য তো অবশ্যই। আচ্ছা, তো আমরা যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, আজকে আমরা মেনলি কি কি পড়ছি। আজকে আমরা কিন্তু অনেক কিছু পড়ছি, খেয়াল করেন। আমরা প্রথমে বোর, গতকাল যে বোর পরমাণু মডেল পর্যন্ত পড়ছিলাম, ওই বোর পরমাণু মডেলকে আপগ্রেড করে বিভিন্ন অ্যাপ্লিকেশন জানছি ওইখান থেকে। আমরা আজকে প্রথমে একেবারে বেসিক থেকে ক্লাসে মাত্র যারা আসতেছেন বা একটু আগে যারা আসছেন তাদের জন্যও বলি, ব্যাপারটা হচ্ছে ক্লাসটা শুরু থেকে দেখবেন। একেবারে বেসিক থেকে শুরু করে আমরা ব্যাসার্ধ, আমরা বেগ, আমরা শক্তির ইকুয়েশন প্রতিপাদন করছি। কেন শক্তি ঋণাত্মক ওই জিনিস প্রতিপাদন করছি। এরপরে কোন কোন একক আপনি ইউজ করবেন আর কোন কোন একক আপনি ইউজ করবেন না, কোন কোন একক ইউজ করলে আপনি ঝামেলায় পড়বেন, কোন কোন একক ইউজ করলে আপনি ঝামেলায় পড়বেন না, সব কিছু নিয়ে একেবারে কাটা ছেঁড়া হয়েছে, মানে একবারে পোস্টমর্টম হয়েছে। এরপরে আমরা হাইড্রোজেন পরমাণুর জন্য একটা শক্তি স্তরের সাথে আরেকটা শক্তি স্তরের কি সম্পর্ক, মেইন সূত্র থেকে প্রতিপাদন করছি এক। এরপরে আমরা হাইড্রোজেনের সাথে যে হিলিয়ামেরও সম্পর্ক থাকা সম্ভব, বা হাইড্রোজেনের সাথে লিথিয়ামের সম্পর্ক থাকা সম্ভব, এইটা দেখানো ট্রাই করছি মেইন সূত্র থেকে। বারবার বলতেছি, যদি আপনি এই ট্রিক্সগুলো নাও মনে রাখেন আপনি মরবেন না, কিন্তু আপনার মেইন সূত্র মাথায় রাখতে হবে। মেইন সূত্র যদি মাথায় রাখেন, বারবার বলছি মুখস্থ করার দরকার নাই, আমি যেভাবে প্রুফ করছি আপনি প্রুফের ব্যাপারটা মাথায় রাখেন, তারপর হচ্ছে আস্তে আস্তে প্র্যাকটিস করেন, ম্যাথগুলো প্র্যাকটিস করেন, তারপরে হচ্ছে এইগুলো এসে পড়বে। অ্যান্ড অবশ্যই ভাইয়া এনশিওর করতেছি এর পরের যে ক্লাসটা, এর পরের ক্লাসগুলো অনেকগুলো ম্যাথের উপরে থাকবে, এর পরের ক্লাসগুলো অনেকগুলো ম্যাথের উপরে থাকবে। ম্যাথের অনেকগুলো ক্লাস নেওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, হয়তো অনেকে বলতে পারেন যে ভাইয়া যদি এইভাবে আগায় তাহলে কিন্তু আসলে সিলেবাস শেষ হতে অনেক টাইম লাগে। হ্যাঁ, আমিও জানি সিলেবাস শেষ হতে অনেক টাইম লাগে, কিন্তু খেয়াল করেন আমাদের এইখান থেকে আপনি এত ভালো সার্ভিস পাবেন। আমি নিজে বলতেছি না, ওটা হচ্ছে আপনি গবেষণা করে দেখেন বা আমাদের বিগত ক্লাসগুলো দেখেন, ওই দেন সবগুলো মিলে আপনি ইজমা কিয়াস করে তারপরে বিচার করেন। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আপনি যখনই ক্লাসগুলো দেখবেন হচ্ছে এখানে ডিটেলসে পড়ানো হচ্ছে। মানে আমি আপনাকে এতটুকু এনশিওর করতে পারি, আপনি ক্লাসগুলো যত লেন্দি হোক, আমরা সিলেবাস শেষ করাইতে যতই সময় লাগাই না কেন, ব্যাপারটা হচ্ছে আপনি যদি ক্লাসগুলো রেগুলার করেন তাহলে দেখবেন হচ্ছে হয়তো একটু দেরি হবে, কিন্তু যতটুকু শেষ হবে ততটুকু পুরাপুরি পারফেক্টভাবে শেষ হবে। মানে আপনার অ্যাডমিশন কভার হবে, আপনার এইচএসসি সিলেবাস কভার হবে, আপনার কলেজ কোশ্চেন কভার হবে, আপনার টেস্ট পেপার কভার হবে। এতটুকু আমি এনশিওর করতে পারি। দরকার হলে আপনি আমাদের পেজের সাথে সম্পৃক্ত যারা ইন্টার সেকেন্ড ইয়ারে মানে এবার এইচএসসি দিবে তাদের থেকেও জিজ্ঞাসা করে নিতে পারেন। হ্যাঁ, হয়তো আপনি বলতে পারেন যে ভাইয়া পেজে তো খুব বেশি মানুষ নাই, বা হচ্ছে পেজে খুব বেশি লাইক নাই, এরকম না। ব্যাপারটা হচ্ছে সবাই তো আসলে আমাদের টিচারদের সাথে পরিচিত, তো এই জন্য আসলে আমাদের ফেস দিয়ে অনেক কিছু হয়। মানে আমি আমার কথা বলতেছি না, যেই পড়াক না কেন, হয়তো পেজটা নতুন খোলা হয়েছে যার জন্য হয়তো মানুষ কম, এতটুকু বলতে পারি ভাইয়া আপনি আমাদের থেকে নিজের বেস্টটা দিয়ে আমরা সার্ভিস দেওয়ার ট্রাই করতেছি, অ্যান্ড ইনশাল্লাহ করে যাব। তো আশা করি আপনারা থাকেন ঘরে, বাসায় থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সলিউশন প্লাসের সাথে থাকেন, অ্যান্ড অবশ্যই ক্লাসগুলো রেগুলার করেন। ক্লাস কিভাবে আরও সুন্দর করা যায়, আরও কিভাবে ভালো করা যায়, বা চারপাশ আরও কিভাবে সুন্দর করা যায়, কোনো সাজেশন থাকলে আমাদের দিতে পারেন। আমরা অবশ্যই আপনাদের থেকে শেখার চেষ্টা করব। অ্যান্ড ক্লাসের মধ্যে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের ইনবক্সে মেসেজ করেন, সলিউশন প্লাসের ইনবক্সে মেসেজ করেন, ইনশাল্লাহ আপনি উত্তর পেয়ে যাবেন। আশা করি আপনি উত্তর পেয়ে যাবেন। তারপরেও বলতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করার চেষ্টা করেন। অ্যান্ড আমি কিন্তু সময় বলে দিছি, সেটা শনি সোম বুধ শুক্র এই 4 দিন 5টার দিকে, এই 4 দিন 5টার দিকে, 5টা থেকে 5:15টার মধ্যে, যেহেতু একটা সেট আপের বিষয়, মানে ক্লাসটা সেট আপের একটা বিষয় আছে, তো আশা করি 5টা থেকে 5:15টার মধ্যে আমরা লাইভে এসে পড়বো, যদি সব কিছু ঠিকঠাক থাকে। আর যদি কোনো কারণে ক্লাস না হয়, ওইটা জানায় দেওয়া হবে সলিউশন প্লাসের পক্ষ থেকে। তো আপনাদের উচিত হচ্ছে সলিউশন প্লাসের সাথে থাকা, সলিউশন প্লাসে লাইক দিয়ে রাখা, যাতে করে পেজের আপডেটগুলো আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যান।
অ্যান্ড অবশ্যই এতটুকু আরেকটা সুখবর দিতে যাচ্ছি। আরেকটা সুখবর হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি হচ্ছে ইউটিউব চ্যানেল লঞ্চ করতেছি, মানে হচ্ছে কাজ চলতেছে, মানে ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেছে। আমরা এখনো ইউটিউব চ্যানেল অফিসিয়ালি সবার সামনে আনি নাই, ওইখানে বিভিন্ন কাজ করা হচ্ছে, মানে আমাদের সলিউশন প্লাসের যত পুরাতন ভিডিও ক্লাসগুলো আছে সবগুলো এখানে আপলোড হবে। সবগুলো ওইখানে আপলোড দেওয়ার পরে আপনাদেরকে সলিউশন প্লাসের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হবে যে আমাদের চ্যানেল আসছে। এবার আপনারা সাবস্ক্রাইব করে থাকলে আপনারা ওইখান থেকে আপডেট এবং আগের ক্লাসগুলো, নতুন ক্লাসগুলো রেগুলার পেতে থাকবেন আশা করি। তো সবাই দোয়া রাখবেন, বাসায় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরের ক্লাসে টার্গেট হচ্ছে এই রিলেটেড ম্যাথ করা। আজকে কিন্তু আমরা ম্যাথ করিনি, আমরা আসলে সম্পর্কের জন্য কোশ্চেনগুলো বলছিলাম, মানে যে কোশ্চেনগুলো লিখে সম্পর্ক প্রতিপাদন করার চেষ্টা করছি ওই সম্পর্কগুলোই আসলে একটা কোশ্চেন ছিল, কোশ্চেন থেকে আমরা সম্পর্কেতে আসছি। তো যেটাই বলতেছি সবাই দোয়া করবেন। অ্যান্ড অবশ্যই শনি সোম বুধ শুক্র 5টার দিকে সলিউশন ক্লাসের সাথে থাকবেন, তাহলে আপনারা রেগুলার কেমিস্ট্রি ক্লাসগুলো পেতে থাকবেন। অ্যান্ড আমরা খুব তাড়াতাড়ি ম্যাথ ক্লাসগুলোও আসলে আনার চেষ্টা করতেছি। আসলে সম্ভব হচ্ছে না, মানে চেষ্টা করতেছি। অ্যান্ড ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে, আপনাদের সাপোর্ট থাকলে সম্ভব হবে, অবশ্যই সম্ভব হবে, কোনো না কোনো দিন সম্ভব হবে। তো সবাই দোয়া করবেন, বাসায় থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই থাকুক। অবশ্যই ক্লাসটা প্রথম থেকে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। ইভেন যারা এবার ফার্স্ট ইয়ার শেষ করে ফেলছেন তারাও অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, আজান দিয়ে দিছে, আজকে আর কন্টিনিউ করবো না, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আজকে এতটুকুই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।